প্রতিদিনের মতো আজও অফিস থেকে ফেরার পথে দুইটা তাজা গোলাপ কিনে বাসায় যে অনেকবার কলিং বেল চেপেও দেখি মাইশা দরজা খোলে না। সারাদিন অফিস করে ক্লান্ত শরীরে দরজার সামনে দাঁড়িয়ে থাকার যেন কোনো শক্তি দেহে নাই। কিছুক্ষণ পর ডাকাডাকি শুরু করলাম। এদিকে মাইশার ফোনে অনেকবার কল দিলাম কিন্তু রিসিভ করে না। মাইশার ফোনের রিংটোনের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কিন্তু মাইশা তো এমন কখনোই করে না। এই সন্ধ্যায় তো কখনো ঘুমায় না। বেশ চিন্তায় পড়ে গেলাম। আমার বাসা নিচতলায়, তাই ঘুরে ব্যালকনির সামনে গিয়ে দেখি দরজা অর্ধেক খোলা। মাইশাকে দেখা যায় কিনা তাই আমি দরজার ফাঁক দিয়ে তাকাতাকি করছি। কিছুক্ষণ তাকাতাকি করার পর হঠাৎ ফ্লোরে চোখ আটকে যায় আমার। মাইশার চুল এলোমেলো অবস্থায় ফ্লোরে ভিজিয়ে থাকতে দেখলাম। আমার বুকের ভিতর হঠাৎ ধাক্কা দিয়ে উঠল। আমি এবার উত্তেজিত হয়ে ঘরের ভিতরে দেখার জন্য ব্যালকনির গ্রিল বেয়ে কিছু দূর উঠে উকি দিলাম। তাকাতেই দেখি মাইশা হাত পা ছুড়ে অর্থনগ্ন অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ওর পা জামা অর্ধেক খোলা। দেখা মাত্রই আমার দেহ পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। সোজা নিচে আছড়ে পড়লাম গ্রিল থেকে। তখন সন্ধ্যা 7:30 কাছাকাছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত পা থরথর করে কাঁপছে। আমি কি দেখলাম এটা? নিজেকে বিশ্বাস করতে পারছি না। নিজেকে কোনো রকমে দাঁড় করিয়ে বাসার দরজার সামনে গিয়ে পাশের বাসার কাদের ভাইকে ডাক দিলাম। আমি যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। নিজের ভিতর কোনো কিছু যেন অনুভূত হচ্ছে না। 5 বছর রিলেশন করে বিয়ে আমাদের। বিয়ে হয়েছে এই 2 বছর। খুব ভালোবাসি মাইশাকে। ওকে ছাড়া আমি এক মুহূর্ত নিজেকে কল্পনা করতে পারি না। আমার ডাকাডাকি শুনে কাদের ভাই তাড়াতাড়ি দরজা খুললেন। আমি ওনাকে যে বিষয়টা বলবো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু এতটুকুই বলতে পারলাম, ভাই এখনই দরজা ভাঙতে হবে। কাদের ভাই দুই ভুর মাঝে চিন্তা রেখা ফুটিয়ে তুলে আতঙ্কের স্বরে বলল, কেন স্বপ্নিল ভাই, কি হয়েছে? আমি কান্নামাখা কণ্ঠে, আমার মাইশা, ভাই, আমার মাইশা ফ্লোরে পড়ে আছে। কাদের ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন, বলেন কি ভাই, কি হয়েছে ভাবির? এই বলে কাদের ভাই উনার সুগঠিত দেহের সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মারলেন। আমি উনার সাথে সাথে তাল মিলিয়ে কয়েক লাথি দিতেই দরজার সিটকিনি ছাড়িয়ে দরজা খুলে গেল। দরজা খুলতে যে দেরি, আমি মুহূর্তেই বেডরুমে ঢুকি থমকে দাঁড়ালাম। অনুভূতিহীন একটা ঝড়ো পদার্থের মতো দাঁড়িয়ে আছি আমি। সাথে সাথেই কাদের ভাই ঢুকলো। ফ্লোরে মাইশাকে দেখি কাদের ভাই চোখ বন্ধ করে অন্যদিকে ফিরলেন। বেডরুমের ফ্লোরে মাইশা অর্থনগ্ন অবস্থায় পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ রেপ করে গলা টিপে মেরে ফেলেছে। আমার মাইশা আর পৃথিবীতে নাই। আমার মাইশা, আমার কলিজা, আমার সব সব কেড়ে নিল। প্রলাপ বকার মতো কথাগুলো আমার মুখ দিয়ে বের হচ্ছিল। হঠাৎ হঠাৎ হাসি পাচ্ছিল। হেসে উঠছিলাম শব্দ করে। হাসতে হাসতে ডুকরে কেঁদে উঠে প্রায় ঝাঁপিয়ে পড়লাম মাইশার উপর। কাদের ভাই পিছন থেকে বললেন, শান্ত হন স্বপ্নিল ভাই, এখন হাত দিয়েন না ভাবির গায়ে, পরে সমস্যা হতে পারে। আমি কোনো কথা শুনলাম না। মাইশার মাথাটা আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হাহাকার দিয়ে কেঁদে উঠলাম। আমার যেন দম ফুরিয়ে আসতেছে। ধীরে ধীরে চোখে ঝাপসা দেখতে লাগলাম। আমার জ্ঞান ফিরলে তাকিয়ে দেখি বেশ সাজানো একটা ঘরে আমি। স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। দেখলাম আমি শুয়ে আছি কাদের ভাইয়ের বেডরুমে। আমি সেখান থেকে কাদের ভাইয়ের বাসার মেইন দরজা খুলতেই দেখি বহু মানুষ। আমি লোকজন ঠেলে ভিতরে যেয়েই দেখি আমার শাশুড়ি মা শব্দ করে কান্না করছেন। পরক্ষণেই একটা ঘুষি এসে লাগলো আমার ডান কাঁধে। আমি সাথে সাথেই ঘুরে পড়লাম নিচে। তাকিয়ে দেখি আমার শালক, মানে মাইশার ছোট ভাই তারেক, আমার জামার কলার ধরে টেনে তুলছে আর বলছে, আমার আপুরে তুই মেরেছিস, কেন মেরেছিস বল? চিৎকার দিয়ে উঠল তারেক। আমি শুধু অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। দুইটা পুলিশ কনস্টেবল ছুটে এসে তারেককে আটকালো। তারেক ক্ষিপ্ত বাঘের মতো আমার দিকে রুখে আসতেছে। দুই কনস্টেবল যেন ওকে ধরে রাখতে পারছে না। একজন এগিয়ে এসে আমাকে টেনে তুললো। তাকিয়ে দেখি নাইমা। জান্নাতুন নাইমা হচ্ছে মাইশার ছোট বোন। ওরা তিন ভাই বোন। মাইশা সবার বড়, তারপর তারেক, আর সবার ছোট নাইমা। নাইমা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। নাইমা আমাকে উঠাতে উঠাতে বলছে, আপনার লেগেছে অনেক দুলাভাই। ভাইয়া দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। আপনি জানেনই তো ভাইয়া কত বদরাগী। কোনো কিছু শুনবে না বুঝবে না, সিনিয়র মানুষের গায়ে। আমি ওর কথা শেষ করতে না দিয়ে বললাম, না না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। এই বলে আমি আমার বেডরুমে গেলাম। গিয়ে দেখি পুলিশ স্ট্রেচারে মাইশাকে উঠাচ্ছে। হয়তো লাশ পোস্টমর্টেম করবে। এসআই আমাকে দেখে বলল, আপনি এই রুমে কি করেন? বলেছি না কাউকে এখানে না আসতে। আমি ক্ষীণ গলায় উত্তর দিলাম, আমি ওর স্বামী। অফিসার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আপনি ওনার স্বামী? এতক্ষণ কোথায় ছিলেন?
আমার ওয়াইফের এই অবস্থা দেখে সেন্সলেস হয়ে যায়। আপনাকেই তো দরকার। আসছেন ভালো হয়েছে। কিছু প্রশ্নের জবাব দিন। বলুন। কাদের নামের এক ভদ্রলোক বললেন, আপনি নাকি ওনাকে দরজা ভাঙার জন্য বলেছিলেন। হ্যাঁ। তার দরজা ভাঙলেন কেন? ভিতরে আটকানো ছিল, তাই। অফিসার কিছুক্ষণ চিন্তার ভঙ্গিতে চুপ থেকে আবার প্রশ্ন করলেন, আপনার ওয়াইফের লাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে রেপ করে শ্বাসরোধ করে মারা হয়েছে। গলার দুই পাশে স্পষ্ট হাতের দাগ। দরজা যদি ভিতর দিয়ে লাগানো থাকে তবে তাকে রেপ করলো কে? আর মারলই বা কে? এই বাসা থেকে তো বের হবার আর কোনো পথ নাই। তাহলে আমি সেটা কিভাবে বলবো? আমি অফিস থেকে এসে দেখি দরজা লাগানো। তারপর বেলকুনির পাশ দিয়ে দেখতে পাই মাইশা, আমার ওয়াইফের চুল এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে। তারপর আমি ছুটে গিয়ে কাদের ভাইকে ডাকি। উনি আর আমি দরজা ভাঙি। হুম। কাদের ভাইও তাই বললেন। এই বলে অফিসার গুটি গুটি পায়ে হেঁটে একপাশে গ্রিল হাত দিয়ে একটু আঘাত দিয়ে দেখলেন। এরপর এসে আমাকে বললেন, আপনাকে আবার ডাকা হতে পারে কিছু ইনফরমেশনের জন্য। এই বলে স্ট্রেচারে করে আমার মাইশাকে ওরা নিয়ে গাড়িতে তুললো। মাইশাকে নিয়ে যাওয়ার সময় প্রায়ই ঝাঁপিয়ে পড়লেন স্ট্রেচারের উপর আমার শাশুড়ি মা। নাইমা ওনাকে টেনে নিয়ে ওর বুকে নিয়ে নিল। আমার বুকের ভিতরের হাহাকার বাড়তে লাগলো। চোখের সীমানা আর ধরে রাখতে পারলো না জলগুলো। কিন্তু একটা চিন্তা আমাকে আটকে দিল। দরজা তো সত্যি ভিতর থেকে আটকানো। তাহলে এসব করলো কে? কাদের ভাইকে ডাক দিলাম। উনি বললেন, সমস্ত ঘর তখনই খুঁজেছিলাম কেউ লুকিয়ে আছে কিনা, বাট কেউ ছিল না। আর আপনি তো এদিকে সেন্সলেস। আমার মাথা ঘুরে আসছে, কিভাবে সম্ভব? কেউ তো এটা করেছে। সে কি জিন যে হাওয়া হয়ে যাবে? বাসার সব প্লেস তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও কারো নিশানা পাওয়া গেল না। মাইশার দাফন হয়ে গিয়েছে, কিন্তু এখনো সেই উত্তর মিলল না। কে? কিভাবে ঘরে ঢুকলো? আর কেনই বা মেরে রেখে গেল? অপরাধী যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আমার পৃথিবী কেড়ে নিল যে, তাকে তো আমি ছেড়ে কথা বলবো না। একদিকে মাইশাকে হারানোর যন্ত্রণা, আর অন্যদিকে রহস্যের জালে ঘিরে আমি। আমি কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না। কিভাবে, কোথা থেকে শুরু করব? রাত ৩:৪৫। চেয়ার নিয়ে বেলকুনিতে বসে আছি। চোখে কোনো ঘুম নাই। মাইশা যাওয়ার পর এই ৩ দিন কোনো ঘুমাতে পারি না। মাঝরাতে শুনতে পাই যেন মাইশা কাঁদো কাঁদো গলায় বলছে, ওকে ছেড়ো না স্বপ্নীল। সাথে সাথেই আমি এদিকে ওদিকে তাকাতাকি করি। পরেক্ষণেই বুঝি হ্যালোসিনেশন হবে হয়তো। আজ পূর্ণ পূর্ণিমার রাত। চাঁদটা যেন আমার মাইশার জন্য আরো উজ্জ্বল। আমি চেয়ার ছেড়ে উঠলাম। মাইশা থাকলে হয়তো বলতো, এই যান, এদিকে আসো, দেখো কত সুন্দর চাঁদ। আমি তখন ওই চাঁদের চেয়ে আরো উজ্জ্বল আমার মাইশার চাঁদ মুখটা অবাক হয়ে দেখতাম। একটা দীর্ঘশ্বাস ফেলে বেলকুনির গ্রিল আঁকড়ে ধরে দেহের একটু ভর দিয়ে চাঁদটা দেখতে যাব। ঠিক এমন সময় গ্রিলের জয়েনিং এর এক পাশে একটু আলগা হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। আবার একটা ধাক্কা দিতেই দেখি গ্রিলের এক পাশ বাইরে সরে গেল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হাত দুইটা কাঁপছে। পুলিশ তো ধাক্কা দিয়ে দেখলো তখন, কিন্তু তখন অবধি বেলকুনি গ্রিল তো ভালোই ছিল। এখন কিভাবে আলগা হয়ে এক পাশ খুলে যাচ্ছে। বেলকুনি গ্রিলের আলগা হয়ে যাওয়া অংশে এবার জোরে চাপ দিতেই পাশের একটা বড় অংশ ছাড়িয়ে গেল। এই ছাড়ানো অংশের ভিতর দিয়ে খুব সহজেই একটা মানুষ বের হতে পারবে। আর যেহেতু নিচতলা, তাই লাফ দিয়ে পালিয়ে যাওয়াটা খুব সহজ ব্যাপার। গলাটা এত শুকিয়ে এলো যে রুমে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম এক নিঃশ্বাসে। হাতটা আমার এখনো কাঁপছে। কোনো রকমে গ্লাসটা ধরে আছি। আর একটা রহস্যের ভিতর ঢুকে গেলাম আমি। বেলকুনির গিলের এক পাশ ছাড়াতে গিয়ে তাকে 6টা জয়েন্ট কাটা লাগবে। সেটার জন্য সময়ের ব্যাপার। রেপ করে গলা টিপে হত্যা করে ঠান্ডা মাথায় এতগুলা জয়েন্ট কাটা কখনোই সম্ভব না। আর মেইন দরজা দিয়ে যদি কেউ এসেই থাকে, তবে মাইশা কখনো সিটকিনি লাগাবে না। নাকি হত্যা করেই সিটকিনি লাগিয়ে দিয়েছে। একজনকে রেপ করছে আর কেউ টের পেল না। আমার মাথাটা আবার ঘুরে এলো। বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। 3 দিন ঘুম নাই চোখে। তাতে আমার পৃথিবী হারানো, কষ্টের পাহাড় বুকে চাপা, আর এদিকে রহস্যের জালে গলা অবধি জড়িয়ে। আমি আর পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে এলো। বড্ড ক্লান্ত আমি। বিছানায় দেহটা এলিয়ে দিতে না দিতেই কলিং বেলের আওয়াজ। এই মুহূর্তে কলিং বেলের আওয়াজ যেন বিষের মতো লাগলো কানে। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম। সকাল 6:59। এখনই সকাল হয়ে গেল। আর এই সাত সকালে আবার কে এলো সান্ত্বনা দিতে? কলিং বেল ওদিকে বেজেই যাচ্ছে। দ্রুত পায়ে হেঁটে দরজা খুলতেই দেখি 2টা পুলিশ কনস্টেবল আর একজন এসআই অফিসার। মনে মনে বিরক্তি নিয়ে বললাম,
এদের সংসার ধর্ম নাই নাকি, নাকি আমার মতো এই কেসের রহস্যে ওদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে? অফিসার আমার ঘোর ভাঙিয়ে দিয়ে দয়া মায়াহীন কণ্ঠে বললেন, ভিতরে যেতে পারি? কিছু ইনফরমেশন জানার ছিল। আমি তড়িঘড়ি করে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আগে ভিতরে আসুন। আসলে এত সকালে আপনাদের দেখে ভাবছিলাম আপনাদের রাতে ঘুম ভালো মতো হয়েছে কিনা। অফিসার মুখে অস্পষ্ট হাসির রেখা ফুটে তুলে বললেন, আমাদের ঘুম হোক বা না হোক, আপনার যেই কয়দিন ঘুম হচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে। আমি একটু চিন্তিত স্বরে প্রশ্ন করলাম, কিভাবে? অফিসার তাচ্ছিল্য স্বরে বললেন, আরে ঘাবড়াবেন না, সন্দেহ নিয়ে কোনো কথা বলছি না। আপনার টকটকে লাল চোখ দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, যে কাজে এসেছিলাম। অফিসারের কথা শেষ হতে না দিয়েই বললাম, কাল রাত ৩টার দিকে একটা ঘটনা ঘটেছে। অফিসার আমার দিকে ফিরে ভ্রু কুঁচকে উৎসাহ নিয়ে বললেন, কী ঘটনা? কাল রাতের চাঁদটা অনেক উজ্জ্বল ছিল, জানেন। চাঁদটার দেখার সময় নাই মশাই, নানান ঝামেলার মধ্যে থাকতে হয়, ওসব অনুভূতি মরে গেছে। অফিসারের কণ্ঠে চরম হতাশা খুঁজে পেলাম। তারও হয়তো রূপালী মায়াবী চাঁদ দেখার খুব ইচ্ছে জাগে, হয়তো বউকে ডাকে। কিন্তু আমার মাইশার মতো তো সব মেয়ে চাঁদ প্রেমিক না। হয়তো এমন বিদঘুটে কোনো মেয়ের সাথে অফিসারের বিয়ে হয়েছে। অফিসার আবার বললেন, হ্যাঁ তারপর কি হলো? ছাদটা আমার ব্যালকনি থেকে সম্পূর্ণ দেখা যায় না, তাই ব্যালকনি গ্রিলে একটু দেহের ভর দিয়ে ছাদটা দেখতে গেছিলাম। তারপর হঠাৎ দেখি, থেমে গেলাম আমি। কি হলো? থামলেন যে, কি দেখলেন? আমি ওনাদের ডেকে ব্যালকনিতে নিয়ে গেলাম। গ্রিলের খোলা অংশটা দেখিয়ে দিলাম। একজন কনস্টেবল ছবি তুলে নিল ক্যামেরায়। অফিসারের মুখে চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। উনি নিজে আবার হাত দিয়ে খোলা অংশটা নাড়াচাড়া দিয়ে দেখছেন। আমি বাইরে তাকাতেই মেইন গেটে টুলের উপর বসে থাকা দারোয়ানের দিকে চোখ পড়ল। ওর দিকে চোখাচোখি হতেই একটা অপরাধ ভাব দৃষ্টি নিয়ে চোখ সরালো আর অন্যদিকে তাকালো। ব্যাপারটা একটু খটকা লাগলো আমার। আবার ভাবলাম, পুলিশ টুলিশ দেখে ওদের আবার হুদায় ভয়ে থাকে, তার জন্যই হয়তো। অফিসার বললেন, গোলমেলে ব্যাপারটার কিছুটা কুলকিনারা খুঁজে পেলাম। তাহলে বেটা এখান থেকেই কেটে পড়েছে। ঠোঁটে ঠোঁট চেপে ধরে মাথা নাড়ালেন অফিসার। আবার বললেন, আচ্ছা, আপনার বা আপনার ওয়াইফের সাথে কার কার শত্রুতা ছিল? এই ধরেন, কোনো ব্যাপার নিয়ে দ্বন্দ্ব বা মনোমালিন্য। আমি একটু ভেবে নিলাম, আমার শত্রু কই, তেমন তো কাউকে তো দেখি না। কিন্তু মাইশার কি ছিল? কারো সাথে ঝামেলা হলে তো আগে আমাকে বলবে। টিভি সিরিয়ালের পুরো কাহিনী আমাকে না বললে ওর ঘুম হতো না। আর সেখানে এসব তো লুকানোরই কথা না। আমি অফিসারের দিকে ফিরলাম। উনি উত্তরের আশায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমি বললাম, দেখুন অফিসার, তেমন কারোর সাথে আমার কোনো ঝামেলা নাই। আমি বদলি হয়ে এখানে এসেছি মাত্র ৩ মাস। আর আমার ওয়াইফের সাথে এমন কিছু হলে আমি আগে জানতাম। আমার কাছে ও কোনো কিছু লুকাতো না। অফিসার আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে বললেন, স্বপ্নীল ভাই, এমন অনেক কিছুই থেকে যায় যা কাছের মানুষও টের পায় না। যাই হোক, সেদিকে না যায়। এই নিন আমার ফোন নম্বর। কোনো কিছু জানতে বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন। আজ আসি তাহলে। এই বলে কটমট করে সবাই চলে গেল। আমি তাকিয়ে দেখছি ওদের চলে যাওয়া। মাথার ভিতর দারোয়ানের অপরাধ মাখা দৃষ্টিটা ঘুরপাক খাচ্ছে বারবার। দারোয়ানকে কেন সন্দেহ করছি? ও তো রেপ করতে পারে, কিন্তু মেরে ফেলবে কেন? তবে যে মেরেছে তার অনেক দিনের প্ল্যানিং ছিল নিশ্চয়ই। এই গ্রিল হয়তো আগে থেকেই কেটে রাখছে, সময় সুযোগ বুঝে ভিতরে ঢুকছে। কিন্তু দারোয়ান, ও তখন কোথায় ছিল? ভাবা মাত্রই হন হন করে বাইরে বের হয়ে দারোয়ানকে ডাক দিলাম। ও প্রথমেই প্রস্তুত করে, তারপর আসলো। ওর মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে এইমাত্র ভূত ডেকে এসেছে। আমি রুক্ষ ভঙ্গি নিয়ে কড়া গলায় বললাম, কিরে, এমনই প্রস্তুত করতেছিস কেন? না মানে ভাইজান। ওর কথা না বলতে দিয়ে প্রশ্ন ছুড়ে দিলাম, তুই কাল দুপুরে কোথায় ছিলি? ভাইজান, দুপুরে তো এই হানি বইয়া আসিলাম, একটু খাওয়ানোর জন্য গেছিলাম, 15-20 মিনিটের জন্য। আচ্ছা, আর বিকালে? আর বিকালে ভাইজান, বাড়িওয়ালা চাচা আমারে একটু দোকানে পাঠাইছিল ভাইজান, আসতে একটু লেট হয়েছিল ভাইজান। আচ্ছা বল, তোর ভাবি যেদিন খুন হলো সেই দিন এই বিল্ডিংয়ে অপরিচিত আর কে কে ঢুকেছিল? ভাইজান, দুপুরের দিকে একটা লোক ঢুকেছিল। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। লোক? তুই চিনিস তারে? কেমন দেখতে সে? কোন বাসায় ঢুকেছিল? একদমে সব প্রশ্ন করলাম। বুকের ভিতর যেন উত্তেজনা বেড়ে গেল। দারোয়ান এদিক ওদিক চোখ পাকিয়ে বলল, ভাইজান, শ্যামলা করে মোটামুটি লম্বা একটা লোক। আমি পরিচয় জিগাইতে কয় যে মাইশা ভাবির কাছে যাবে।
আমি ভাবলাম আপনাদের কোনো আত্মীয় হবে, তাই কিছু কইনি ভাইজান। এতক্ষণে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দারোয়ানের এই কথা শুনে সবকিছু উলটপালট হয়ে গেল। অপরিচিত লোক, সে ঠান্ডা মাথায় গ্রিল কাটবে কিভাবে? আর কাটলে তো দারোয়ান বা অন্য কেউ দেখতে পাবে। আমি এক ধমক দিয়ে বললাম, এই, আমার সাথে বানিয়ে বানিয়ে গল্প করছিস? এক থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। আমার এই রূপ দেখে দারোয়ান বেশ ভালোই ভিমরি খেলো, মাথা নিচু করে বলল, ভাইজান, ধমকান কেন? হাসাই তো কইলাম। আমি আরো শক্ত হয়ে বললাম, পুলিশ এসে পাছায় বাড়ি চালালে সব সত্যি বের হবে। যা এখন। ও কোনো রকমে আমার চোখের সামনে থেকে পালালো। দারোয়ানের প্রতি সন্দেহটা আরো শক্তপোক্ত হলো। হয় ওই করেছে, নইলে ওকে কেউ টাকা খাইয়ে মুখ বন্ধ করেছে। এরই মধ্যে ফোনে কল এলো। দেখি নাইমার নম্বর থেকে কল। শালিকা মাইশা মারা যাওয়ার পর থেকে বারবার ফোন দিচ্ছে, নানান অজুহাতে ফোন দেয়। বলে যে আপুর জন্য খুব খারাপ লাগছে, আম্মুর কান্না তো থামছেই না, আরো কত কি কথা। ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে নাইমার মিষ্টি কণ্ঠ। মেয়েটা দেখতে যেমন সুন্দর, কণ্ঠটাও। আল্লাহ যেন নিজ হাতে নিখুঁত করে সৃষ্টি করেছেন মেয়েটাকে। দুলাভাই, হ্যাঁ, বলো নাইমা। বাড়িতে তো আপুর মৃত্যুর জন্য দোয়া মাগফিরাতের আয়োজন করেছে, তাই আম্মু বলল আপনাকে আসতে। আজই চলে আসেন দুলাভাই। নাইমা, তুমি জানোই তো তোমার আপু খুন হয়েছে। পুলিশ আমাকে চোখে চোখে রাখছে। এই মুহূর্তে শহরের বাইরে যাওয়া ঠিক হবে না। না না ভাইয়া, কোনো কথা শুনবো না। আপনাকে আসতেই হবে। আপনি আজই আসছেন, এটাই শেষ কথা, রাখি। এই বলে কেটে দিল। আমার কোনো কথা না শুনে বড্ড চঞ্চল মেয়েটা এমনভাবে বলল যেন ওর আপুর দোয়া মাগফিরাতের চেয়ে আমাকে যাওয়াটা বেশি জরুরি। ওদিকে ফুটফুটে লক্ষ্মী বৌমাটার জন্য আম্মু প্রায়ই ফোন দিয়ে কান্নাকাটি করে, বিভিন্ন স্মৃতি বলতে থাকে ওর আর আম্মুর। আমি নীরবে শুনি, আর চোখ দিয়ে টপ টপ করে জল ঝরতে থাকে। বুকের ভিতরটা ফেটে যায়। কোনো রকমে নিজেকে শান্ত করে আম্মুকে বুঝ দিই। একটা দীর্ঘ শ্বাস ফেলে বিল্ডিংয়ের সামনের ফাঁকা জায়গাটাতে হাঁটাহাঁটি করছিলাম। মাইশা মারা যাওয়ার পর এই প্রথম বাইরে বের হলাম। কাদের ভাই ডেকে ডেকে ওনার বাসায় নিয়ে গিয়ে খাবার দিতেন, খাবার গলা দিয়ে নামতো না। বাইরে হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ পায়ের নিচে কি জানি ঠেকলো। তাকিয়ে দেখি একটা কানের দুল। এই মুহূর্তে আমি আমার বাসা বরাবর দাঁড়িয়ে সন্দেহ নিয়ে দুলটা হাতে নিলাম। দুলটা সোজা করতে আমি একটা ধাক্কা খেলাম। এটা যে আমার মাইশার দুল, এখানে কেন পড়ে আছে? ও তো বেড়াতে যাওয়া ছাড়া এই দুল পরে না। আমি সাথে সাথে দ্রুত পায়ে বাসায় যেয়ে আলমারির দরজার হাতল ধরতেই দরজা খুলে এলো। আর ভিতরে দুই সেট স্বর্ণ গহনার একটাও নেই, খালি বাক্স পড়ে আছে। আর আমার এতদিনে চোখে পড়লো না, চুরি হয়েছে আমার বাড়িতে। রহস্যের একটা নতুন মোড় নিল। তার মানে আগে চুরি, তারপর ধর্ষণ, তারপর খুন। মুহূর্তেই মাথাটা গরম হয়ে গেল। সামনে গোল টি টেবিলে রাখা কাঁচের গ্লাসটা ধরে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলাম। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শরীরটা খুব দুর্বল লাগলো। বিছানায় গিয়ে বসলাম। না না, এটার সব পূর্ব পরিকল্পিত। আমি সব কয়টারে দেখে ছাড়বো। নিজের অজান্তেই কথাগুলো প্রলাপ করতে লাগলাম। ডান পাশে বিছানায় রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই দেখি নাইমার ফোন। ও, মেয়েটাকে আমাকে একটু স্বস্তি দেবে না দেখছি। দুর্বল শরীরে অনেকটা ক্লান্তি আর বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এটা ঠিক নাইমার ঢং কান্না। আমি যাব না বলেছি তাই, কিন্তু নাইমা দেখি কেঁদেই যাচ্ছে। আমি বেশ অবাক হলাম। হ্যালো নাইমা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে দুলাভাই? এতটুকু বলে আবার কান্না জুড়ে দিল। আমার ভয় ভয় করতে লাগলো। আবার কিছু হলো না তো? বেশ চিন্তিত স্বরে বললাম, হ্যাঁ বলো, কি হয়েছে কি? এভাবে কান্না করছো কেন? কিছুক্ষণ পর একটু নীরব থেকে নাইমা বলল, দুলাভাই, আপনি আসবেন না? আপনার সাথে একটা জরুরি কথা আছে। প্লিজ আসেন একবার। আমার মরা বোনের দোহাই লাগে। নাইমাকে এভাবে বলতে শুনে ঠিক বুঝতে পারলাম ওর সাথে হয়তো কিছু নিয়ে সমস্যা হচ্ছে। কি হয়েছে নাইমার? উত্তেজনায় আমি বিছানা ছেড়ে দাঁড়ালাম। কথা দ্রুত বলতে গিয়ে জিহ্বায় আড়ষ্ট লেগে গেল। অনেকটা তোতলানোর ভঙ্গিতে বললাম, মা, মানে কি হয়েছে নাইমা? এখনই আমাকে বলো। না, আপনাকে সরাসরি বলতে হবে। আপনি না আসলে আমার ক্ষতি হয়ে যাবে দুলাভাই। প্লিজ প্লিজ আসেন একবার। আমি তো এক মুসিবতের মধ্যে পড়ে গেলাম। এদিকে রহস্যের নতুন মোড় নিচ্ছে, আর ওদিকে নাইমার ব্যাপার। এই মুহূর্তে কি করব, কি বা করা উচিত? আমার মাথায় কিছু ঢুকছে না। কিছুক্ষণ পর ভাবলাম, না, এখনই নাইমার ওখানে মানে শ্বশুরবাড়ি যেতে হবে। কিন্তু কেন জানি একটা পিছুটান কাজ করছে। কাদের ভাইকে ফোন দিলাম, উনি অফিসে। যাওয়ার সময় পাশের বাসার কাদের ভাবিকে নক দিয়ে বলে দিলাম পুলিশ আসলে বলতে যে আমি মাইশার দোয়া মাগফিরাতের জন্য আমার গ্রামের বাড়ি সাতক্ষীরাতে যাচ্ছি।
বাস থেকে নেমেই দেখি শালক তারেক আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। তারেকের মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুটা লজ্জিত ভাব নিয়ে নিচু হয়ে লাগেজটার হাতল টেনে বড় করছে। আমি বুঝতে পারলাম মাইশার মৃত্যুর দিনে ও যে আমাকে ঘুষি মেরেছিল তার জন্য লজ্জিত। আমি আমার ডান কাঁধে হাত দিয়ে দেখলাম ব্যথাটা এখনো আছে কিনা। আঙ্গুল দিয়ে হালকা চাপ দিতেই বেশ ব্যথা অনুভূতি হলো। এতদিন এক ঘোরের মধ্যে থাকায় এদিকে আর খেয়াল করা হয়ে ওঠেনি। একটা অটোতে উঠলাম। সারা পথ তারেক মাথা নিচু করে আছে। আমি টুকটাক কথা বললাম ওর সাথে, কিন্তু কেবল জবাবটুকুই পাচ্ছিলাম। ভালোবাসার বোনটাকে হারিয়ে হয়তো এখনো ও মর্মাহত। আর আমি কি মাইশাকে ছাড়া ভালো আছি? সারাক্ষণ একটা কষ্ট আমার বুকের ভিতর চেপে আছে। না পারি তা উজাড় করে কারো কাছে শেয়ার করতে, না পারি সহ্য করতে। হৃদয়ে যেন কেরোসিন ঢেলে ধাউ ধাউ করে জ্বালাচ্ছে কেউ সারাক্ষণ। কে জ্বালাচ্ছে? কেন জ্বালাচ্ছে? শ্বশুরবাড়িতে একটা রুমে একা বসে আছি। আমি এসেছি দেখে নাইমা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। নাইমার এই খুশির ভিতর অন্য কিছু দেখতে পেলাম আমি। এই খুশিটা যেন নিজেকে নিজের মতো পাবার খুশি। কিন্তু আমার উপস্থিতি কেন ওকে এত খুশি করছে? নাইমার বয়স এই 18 ছুঁয়েছে প্রায়। ভরা যৌবন, চোখে সব কিছুই রঙিন। মেয়েটা মনে মনে অন্যদিকে এগুচ্ছে না তো? ধুর, কী সব ভাবতেছি। দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। হয়তো শ্বশুর হতে পারে, তাই দাঁড়িয়ে গেলাম। কিন্তু দেখি নাইমা। ঘরে ঢুকেই দরজা লক করে দিল। দরজা লক করতে দেখে আমি একটু ঘাবড়ে গেলাম। নাইমা এসে আমার পাশে বসলো। আমার চোখে চোখ রেখে কথা বলছে নাইমা। ওর অপরূপ চোখ দুটোর মাঝে যে কোনো ছেলে হামেশায় ডুবে যাবে, হারিয়ে ফেলবে নিজেকে। যেন জাফলংয়ের অপরূপ প্রবাহমান ঝর্ণাধারা ওর দুই চোখের মধ্যে। চোখে মুখে বেশ উৎসাহ নিয়ে নাইমা বলল, দুলাভাই, যা বলবো মন দিয়ে শুনবেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই বলো। আপুর মৃত্যুর 2 দিন পর একটা অচেনা নম্বর থেকে আমার ফোনে কল আসে। তারপর আমি রিসিভ করি। দেখলাম একটা বেশ মধ্যবয়সী ছেলের কণ্ঠ। তারপর কি বলল সে, শুনবেন তো আগে। ফোন দিয়েই ভালো মন্দ জিজ্ঞেস করলো। আপুর কোথায় দাফন হয়েছে এসব জিজ্ঞেস করলো। আমি ভাবলাম আব্বু আম্মুর কোনো আত্মীয় হবে হয়তো। আমি একটু নড়ে চড়ে বসলাম। নাইমার বলার ভঙ্গি আমাকে আরও মনোযোগী করে তুলছে। আগ্রহের স্বরে বললাম, তারপর? কিন্তু ঠিক তার পরের দিন ওই ছেলে অন্য নম্বর থেকে ফোন দেয়। বেহুদা আলাপ জমাতে চায়। এটা বুঝতে পেরে আমি ফোন কেটে দিই। তারপর গতকাল আরও একটা অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে যা বলল, তার জন্য আমি প্রস্তুত ছিলাম না দুলাভাই। আমি বেশ অবাক হয়ে বললাম, কি বলল সে? প্রথমেই ফোন দিয়ে আলাপ জমাতে চায়। আমি কেটে দিতে চাইলে হঠাৎ করে বিশ্রী ভাষায় গালি দেওয়া শুরু করে। 1 মিনিট, 1 মিনিট বলে আমি নাইমাকে চুপ করিয়ে দিলাম। বললাম, তার ভাষা কেমন ছিল? মানে ভাষার মধ্যে কি কোনো আঞ্চলিকতা ছিল? নাইমা কিছুটা ভেবে বলল, না, নইলে তো বুঝতে পারবো। আচ্ছা, তারপর বলো। যখন গালি দেওয়া শুরু করে তখন আমার খুব রাগ হয়ে যায়। আর বলে ফেলি যে ওর নাম্বারটা পুলিশে দেব। এই কথা শুনে ওই আমাকে থ্রেট দেওয়া শুরু করে দুলাভাই। থ্রেটের কথা শুনেই আমার বুকের ভিতর ধড়াস করে ওঠে। চিন্তায় চোখ মুখ ভারী হয়ে এলো। তারপর বললাম, থ্রেট দিছে? কি বলেছে? বলেছে বেশি বার বাড়াস না, তোর আপার মতো অবস্থা করে দেব। কিন্তু তোকে। নাইমার মুখে কথাটা শুনেই যেন আমি ধাক্কা খেলাম। আতঙ্কের সাথে বললাম, আপার মতো মানে? তারপর? তুমি কি বললে? আমি কিছু না বলেই কেটে দিলাম। তারপর আপনার কাছে কান্নাকাটি করছিলাম ফোন দিয়ে। কিন্তু তখন তো তুমি বললে আপুকে অনেক মিস করছো, তাই। আর এই কথা কালই কেন বলনি? আজ কান্না করলে কেন? আজও কি ফোন দিয়েছিল নাকি? হ্যাঁ, দিয়েছিল, কিন্তু আমি রিসিভ করিনি। তারপর তো আপনাকে ফোন দিয়ে ডাকলাম। আমার খুব ভয় করছে দুলাভাই। আমি অভয় দেওয়ার চেষ্টা করে বললাম, আরে ধুর, কিছু হবে না পাগলি, আমি তো আছি। তোমাকে সরল মেয়ে পেয়ে ভয় দেখিয়েছে মাত্র। নম্বরটা পুলিশে দিলে ওর 14 গোষ্ঠী বের করে ছাড়বে। নাইমাকে সান্ত্বনা দিলে ও নিজের ভিতরে একটা প্রশ্ন ঢুকে গেল। ও তো অন্য কিছু বলে থ্রেট দিতে পারতো। আপার মতো অবস্থা করবে কেন বলল? তাহলে কি মাইশার খুনের পিছনে এর কোনো লিঙ্ক আছে? নাইমার ফোন নম্বরও বা কিভাবে পেল? নাইমা আমার মৌনতা ভেঙে দিয়ে বলল, কিন্তু দুলাভাই, আপনি ওকে কোন নম্বর দিবেন পুলিশকে? এক এক সময় তো ভিন্ন ভিন্ন নম্বর দিয়ে কল দিচ্ছে। আচ্ছা, নম্বরগুলা দাও আমাকে। নম্বরগুলা টুকে নিলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে হত্যার পিছনে এই ছেলের হাত আছে। কিন্তু আবার অন্য প্রশ্ন চলে আসে, হত্যায় যদি করবে তবে গহনা চুরি কেন করলো? আলমারির চাবি তো থাকে মাইশার কাছে, ও লুকিয়ে রাখে চাবি। আর আলমারি তো দেখলাম চাবি দিয়েই খোলা। তাহলে নিশ্চয়ই কোনো অস্ত্র দেখিয়ে চাবি নিয়ে গহনা নিয়েছে। আর যাবার সময় রেপ করে গলা টিপে খুন করে গিয়েছে। মেডিকেল রিপোর্ট বলে মাইশাকে একজন রেপ করে।
ওরা সংখ্যায় কয়জন ছিল? আর গহনা নিয়ে রেপ করলো, এটা না হয় বুঝলাম, কিন্তু খুন কেন করবে? যদি অপরিচিত কেউ হয়, তার মানে নিশ্চয়ই এমন কেউ এই কাজ করেছে যাদের মাইশা চেনে। পরবর্তীতে ধরা খেয়ে যাওয়ার ভয়ে খুন করে গেছে যাতে কোনো প্রমাণ না থাকে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা রহস্যের জট খুলে যাচ্ছে। এই কাজ একার পক্ষে সম্ভব না, সাথে আরও লোক ছিল। কিন্তু দারোয়ান তখন কি করছিল? ঘুরে ফিরে প্রশ্ন এসে পড়ছে দারোয়ানের উপর। ডাকাতি করেছে, রেপ করেছে, খুন করেছে, তারপর ঠান্ডা মাথায় গ্রিল কেটেছে, তাও আবার দিনের আলো থাকতে। আর দারোয়ান কিছুই জানে না, তা কি হয়? আমি নিশ্চিত যে হয় দারোয়ান সাথে ছিল, নইলে মোটা অঙ্কের টাকা খাইয়ে ওর মুখ বন্ধ রেখেছে। হয়তো জানের ভয় দেখিয়েছে। আচ্ছা, যদি জানের ভয় দেখিয়ে থাকে, তবে দারোয়ান নিশ্চয়ই তাদের চেনে। এই তো আর একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যে খুন করেছে সে পরিচিত কেউ। তাদের মাইশাও চিনত এবং দারোয়ানও চেনে। নাইমা হঠাৎ গায়ে ধাক্কা দিয়ে বলল, দুলাভাই, ও দুলাভাই। আমি সংজ্ঞা ফিরে পেয়ে বললাম, হ্যাঁ বলো। কোন রাজ্যে আছেন আপনি? এত ডাকছি, কিছু শুনছেন না। আমি দরজার দিকে তাকিয়ে বললাম, দরজাটা আগে খোলো, আম্মু দেখলে কি না কি ভাববে। নাইমা তাচ্ছিল্যের স্বরে বলল, যা পারে ভাবুক তো, সমস্যা নাই। নাইমা কথাটাই এমনভাবে বলল যেন ওর সাথে আমার বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে। এখন আর সমস্যা নাই। আমি অজুহাত দেখিয়ে উঠে বাইরে যেতে চাইলাম, ঠিক তখনই নাইমা আমার হাত টেনে ধরে বসিয়ে দিয়ে বলল, আরে আসছেন মাত্র, একটু রেস্ট করেন, একটু কথা বলেন আমার সাথে। এই মেয়ের ভাব গতি ভালো ঠেকছে না আমার কাছে, যদিও আমাকে ওর আগে থেকেই পছন্দ ছিল। আগে শুনতাম ওর আপু মানে মাইশার সাথে ফাজলামি করে বলতো, আপ্পি, তোর জামাইয়ের প্রেমে পড়েছি রে, দিয়ে দে না আমাকে। মাইশা খুনসুটির সুর টেনে বলতো, শখ কত? আমার স্বপ্নিলের দিকে একদম চোখ তুলে তাকাবি না বলে দিচ্ছি। এই নিয়ে কত মজা তামাশা করতো দুই বোন। আজও যেন চোখে ভাসে মাইশার সেই দুরন্তপনা। আমাকে আগলে রাখা, নিজের সবটা দিয়ে কিভাবে ভালোবাসতো আমাকে। আর বারবার বলতো, স্বপ্নীল, আমার নীল তুই, কখনো আমাকে ছেড়ে যাবি না তো? তোকে ছাড়া যে আমি একটা সেকেন্ড বাঁচতে পারি না। আজ সেই তুমি আমাকে ছেড়ে ওই দূরের তারায় মিলিয়ে গেছো মাইশা। ছেড়ে গেলে তো তুমি, না তুমি যাওনি, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওরা। ওদের ছাড়বো না আমি। নাইমাকে আমার শাশুড়ি মা ডাক দিলেন, ও আসি বলে চলে গেল। এরই মধ্যে ফোন বেজে উঠলো, পকেট থেকে বের করে দেখি এসআই ফোন দিয়েছে। ফোন রিসিভ করলাম। হ্যাঁ অফিসার বলেন। শুনলাম আপনি নাকি শ্বশুর বাড়ি গিয়েছেন। হ্যাঁ, আসতে হলো একটু। এ সময় বেশি বাইরে না যাওয়াই বেটার ছিল। যাই হোক, যে জন্য ফোন দিয়েছি, আগে বলুন, আমার আলমারি যে খোলা ছিল সেটা আপনারা দেখেননি? হ্যাঁ অবশ্যই দেখেছি। আপনার আলমারিতে তো তেমন কিছু দেখলাম না সন্দেহ করার মতো। কেন বলুন তো? আচ্ছা, বিস্তারিত পরে বলছি। আগে আপনি বলুন কি জন্য ফোন দিলেন? ও হ্যাঁ, আপনার বাসার ব্যালকনির পাশে, মানে বিল্ডিং এর পিছনের সাইডে আর কি, ওখানে একটা 3 বছরের বাচ্চার লাশ পাওয়া গেছে। কথাটা শুনেই যেন আমি আকাশ থেকে পড়লাম। আতঙ্কের স্বরে বললাম, কি? কখন? কার বাচ্চা? কিভাবে হলো? এত প্রশ্ন করবেন না, আপনি আগে চলে আসুন, কাজ মিটিয়ে সব জানতে পারবেন। আর হ্যাঁ, আজকালের ভিতর চলে আসেন। রাখি, সাবধানে থাকবেন। অফিসার ফোনটা রেখে দিল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। কি হচ্ছে এসব? আবার আমার কোনো ক্ষতি করবে না তো? আর কি চায় ওরা? আমার বাসার পাশেই 3 বছরের বাচ্চার লাশ। এই লাশ কোথা থেকে এলো? আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানে তো এমন কোনো পরিবার নেই যাদের এত ছোট বাচ্চা আছে। সবার সাথেই তো আমার পরিচয় আছে। এটা নিশ্চয়ই কেউ মেরে ফেলে দিয়ে গেছে। কিন্তু এত ছোট বাচ্চাকে, এত বড় পাঁচিল টপকে আমার বাসার পাশে মেরে ফেলে দিয়ে গেল। শহরে তো আরো কত সহজ জায়গা আছে যেখানে রিল্যাক্সে ফেলতে পারতো, কিন্তু তা করেনি। এই বাচ্চা ফেলার পিছনে কারণ তো অবশ্যই আছে। আর সেই কারণ যদি আমি হই। বুকের ভিতর হঠাৎ কেমন জানি ভয় ভয় করে উঠল। 3 বছরের খুন করা বাচ্চা ফেলে আমাকে টার্গেট করছে, সেটা বুঝাতে চাচ্ছে না তো? আমার গলা শুকিয়ে গেল। নাইমাকে ডাক দিয়ে বললাম, এক গ্লাস পানি দিয়ে যেতে। মাইশাকে খুন করার পর কি ওরা আমাকে মারতে চায়? কিন্তু আমাকে মেরে কার কি লাভ? আমার তো কারোর সাথে শত্রুতা নেই। এরই মধ্যে নাইমা পিরিচে কিছু বিস্কিট আর এক গ্লাস পানি নিয়ে হাজির। পানির গ্লাসটা আগে নিতে গিয়ে নাইমার মুখের দিকে তাকিয়ে দেখি বেশ খুশি খুশি ভাব ওর চেহারায়। আমি প্রায় এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু পানি খেয়ে নিলাম। বিষয়টা নাইমা বেশ কৌতূহলের সাথে দেখলো। আমি বললাম, কি ব্যাপার, সামনে দাঁড়িয়ে আছো কেন? বসো। নাইমা মিষ্টি গলায় বলল, না দুলাভাই, আপনার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। তাহলে সারাদিন দাঁড়িয়ে থাকো আমার সামনে, পারবে? একটু রসিকতা করলাম ওর সাথে, মুখে একটু হাসি ভাব ফুটিয়ে তুললাম। নাইমা বলল, আপনি বললে আমি দাঁড়িয়ে থাকতে পারবো? নাইমার বলার ভঙ্গি দেখে মনে হলো ও বিষয়টা সিরিয়াসলি নিয়েছে।
আমি স্বাভাবিক স্বরে বললাম, হ্যাঁ হয়েছে, দাঁড়িয়ে থেকে এই বুইড়ার থোবরা দেখতে হবে না। দেখলাম নাইমা পেট করে হেসে দিল। ওর সাজানো দাঁত হালকা বের করে হাসিটা আমার খুব ভালো লাগে। হাসি থামিয়ে নাইমা বলল, কি যে বলেন দুলাভাই, এই তো সেদিন আপুকে বিয়ে করলেন আর এখন নিজেকে বুইড়া বানাচ্ছেন। হঠাৎ দরজা ঠেলে রুমে শ্বশুরমশাই ঢুকলেন। আমি দেখি সম্মানার্থে দাঁড়িয়ে সালাম দিলাম। নাইমা আমার দিকে ফিরেছিল, তাই দেখতে পাইনি। ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখেই ওর মুখের হাসি ভাবটা কেটে স্বাভাবিক হয়ে গেল। ওর হাতে ধরে রাখা বিস্কিটের পিরিচটা পাশের টি টেবিলের উপর রেখে রুম থেকে এক প্রকার পালালো। বাবাকে খুব ভয় পায় নাইমা। শ্বশুরমশাই অবশ্য ভয় পাবারই মতো মানুষ, বেশ গম্ভীর মানুষ। সালামের উত্তর দিয়ে উনি আমাকে বসতে বললেন। রুমে রাখা সোফাতে উনি বসার পর আমি বসলাম। উনি শহরের বড় ব্যবসায়ী, বেশ টাকা পয়সা করে ফেলেছেন ব্যবসা করে। আমি নেহাত বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করেই মোটামুটি ভালো একটা চাকরি পেয়েছিলাম বিদায় ওনার মেয়েকে অনেক ইতস্ততের পর আমার হাতে তুলে দিয়েছিলেন। মাইশা যাওয়ার পর মানুষটা আরো বেশি গম্ভীর হয়ে গেছেন। খাওয়া দাওয়াও নাকি ঠিক মতো করেন না। শাশুড়ি মার মুখ থেকে শুনলাম, শ্বশুরমশাই গম্ভীর গলায় বললেন, চেহারার কি হাল বানিয়েছো। ওনার মুখে প্রথমে এই কথা শুনে ঘাবড়ে গেলাম। কি উত্তর দেব বুঝে উঠতে না পেরে বললাম, না মানে এই আর কি, ঘুমের একটু অসুবিধা হচ্ছে তো, তাই আর কি। উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো ভাবছেন আমার মেয়েটাকে বড্ড ভালোবাসে ছেলেটা, ওকে হারিয়ে নিজের কি হাল অবস্থা করে রেখেছে, সেদিকে খেয়াল নাই। উনি একটু নরম গলায় বললেন, তা কয়টা দিন থেকে সুস্থ হয়ে তারপর যেও। তোমাকে সামনে পেলে আমাদেরও একটু ভালো লাগে। মাইশা হারিয়ে গেছে বলে আমাদের পর করে দিও না। যখনই সময় হবে এই বুড়ো বুড়ি দুইটাকে দেখে যেও, এই অনুরোধটুকু রেখো। একদমই যেন কথাগুলো বলে ফেললেন। আমি বিনীত গলায় বললাম, জি আব্বু। এভাবে কেন বলছেন? আমি তো আপনাদের ছেলে। ছেলে হয়ে বাবা মাকে দেখতে আসবো না? মন চাইলেই আপনাদের কাছে ছুটে আসবো। শ্বশুরমশাই সোফা থেকে উঠতে উঠতে বললেন, আচ্ছা বাবা, তুমি রেস্ট করো তাহলে। আমি যাই, দেখি মিলাদের আয়োজন করি। এই বলে উনি চলে গেলেন। আমার মনটা ভারী হয়ে গেল। এই বাড়ির আনাচে কানাচে সকল স্থানে যেন মাইশাকে দেখতে পাই। মনে হয় এই যেন মাইশার সামনে থেকে চলে গেল। এই বুঝি নাইমার সাথে খুনসুটি শুরু করে দিল। আমার দম যেন বন্ধ হয়ে আসছে। দেখলাম নাইমা মনমরা হয়ে ঘরে ঢুকলো। আমি বললাম, কি ব্যাপার, আকাশে এত মেঘ কেন? দেখলাম নাইমা দরজা লক করে দিল। দরজা লক করে আমার দিকে ফিরতেই দেখি ওর চোখে পানি। আমি মুখে অবাক ভঙ্গি ফুটিয়ে তুলে বললাম, কি হয়েছে নাইমা, কাঁদছো কেন? একটু আগেই তো ভালো ছিলে। নাইমা কোনো কথা না বলে সোজা আমার পা জড়িয়ে ধরলো। নাইমা এমন করবে আমি বুঝে উঠতে পারিনি। আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম, আতঙ্কের সাথে বললাম, আরে এ কি হলো, পা ধরতেছো কেন? নাইমা কান্না মাখা গলায় বলে, দুলাভাই, আমার খুব ভয় করছে। আমি ভয়ে এই 2 দিন বাইরে যাই না। আব্বু ভাইয়াকে বলে কোনো কাজ হবে না, আপনি একটু কিছু করেন প্লিজ। একটু আগে আবার কল আসছিল একটা অপরিচিত নম্বর থেকে, আমি কেটে দিয়েছি। আমি অনুভব করলাম নাইমার হাত দুটো কাঁপছে। আসলেই তো মেয়েটা অনেক ভয় পেয়েছে। আমি অনেকটা স্বাভাবিক স্বর নিয়ে ওকে বললাম, তোমাকে বিপদ থেকে রক্ষা করা তো আমার কর্তব্য, এটার জন্য পা ধরার কি আছে? হ্যাঁ, এই বলে নাইমার 2 বাহু ধরে টেনে দাঁড় করিয়ে দিলাম। বললাম, আমি দেখছি কি করা যায়, তোমার কোনো ভয় নেই, বুঝলে? হঠাৎ নাইমা আবদার করে বলল, আমি আপনার সাথে যাব দুলাভাই। এই কথা শুনেই আমি বড় বড় চোখে তাকিয়ে বললাম, মেয়েটা কি বলছে, ওর হুঁশ নাই। আমি বললাম, উফ, কী সব ছোট মানুষের মতো কথা বলছো, তোমার আপু এখন আর নেই, আমি বাসায় একা থাকি। এখন বলো তোমাকে নিয়ে যাওয়া সম্ভব? এত বড় হয়েছো, এগুলা বোঝো না কেন? নাইমা আহত চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে মুখে দেখলাম চরম ভয়ের ছাপ। কান্না জড়ানো কণ্ঠে নাইমা বলল, কিন্তু দুলাভাই। আমি ওকে চুপ করিয়ে বললাম, আহা, বললাম তো আমি আছি, কিচ্ছু হবে না তোমার। সেখানে তোমার আপু রেপ হয়ে খুন হয়েছে, আর তুমি সেখানে যেতে চাও? নাইমার কাঁধে হাত রেখে অনেকটা সান্ত্বনা দিয়ে বললাম, শোনো, এই কয়দিন তুমি বাসায় থাকো, আমি নম্বরগুলো নিয়ে পুলিশে দেব। কোনো রকম বুঝিয়ে শান্ত করলাম নাইমাকে। সাতক্ষীরা থেকে মাত্রই বাসায় ফিরলাম। বাসায় ঢোকার আগে কাদের ভাইয়ের বাসার দরজায় নক দিলাম। দেখলাম ভাবি দরজা খুললেন। বললাম, কাদের ভাই বাসায় নেই ভাবি? এখন তো বেলা 12টা বাজে, অফিস টাইম। ও অফিসে আছে। ও আচ্ছা, এই বলে একটু ভেবে আবার বললাম, আচ্ছা ভাবি, শুনলাম আমার বাসার পিছনের দিকে নাকি 3 বছরের একটা বাচ্চার লাশ পাওয়া গিয়েছে। ভাবি দেখলাম বেশ আগ্রহ নিয়ে বলছে, হ্যাঁ স্বপ্নিল ভাই, আপনি যে সকালে সাতক্ষীরাতে গেলেন আর পুলিশ তার কিছুক্ষণ পর আসে। কিন্তু পুলিশ ওদিকে কি করতে গেছিল জানেন? ওই যে ভাবির কেস।
এর ব্যাপারে আপনার কাছে আসছিল। আপনাকে না পেয়ে দেখলাম বিল্ডিং এর এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। হঠাৎ এক কনস্টেবল দেখতে পায় বাচ্চাটাকে। আচ্ছা, বাচ্চা কার কি, এ ব্যাপারে কিছু জানতে পারছেন কি? আসলে ভাই, পুলিশ লাশ নিয়ে যাওয়ার পর তো আর কিছু আমার জানা নাই। আর এইসব ঘটনা ঘটছে বলে ও তো বলছে বাসা চেঞ্জ করবে। কি? কাদের ভাই বাসা বদলাবে? হ্যাঁ ভাই, এখানে আর থাকার মতো পরিবেশ নাই। আমি বেশ চিন্তিত হয়ে গেলাম। ভাবিকে বিদায় দিয়ে বাসায় আসলাম। পকেট থেকে ফোনটা নিয়ে এসআইকে ফোন দিলাম। হ্যালো। হ্যাঁ স্বপ্নিল সাহেব, বলেন। আসছেন বাসায়? জি, এখন আসলাম। আপনার সাথে খুব জরুরি কথা আছে। একটু যদি কষ্ট করে আসতেন। জি অবশ্যই। আর আপনার কাছেও আমার প্রয়োজন আছে। আমি আসতেছি। আমি চা বানিয়ে অফিসারকে এক কাপ দিলাম। পাশেই দুই কনস্টেবলকে দেবো ভাবলাম, কিন্তু ওদের দিকে তাকাতে জানিয়ে দিল ওরা চা খাবে না। অফিসার চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, হ্যাঁ স্বপ্নিল সাহেব, বলুন। কি বলবেন? আমিও চায়ে চুমুক দিয়ে বললাম, জানেন, আমার বাসায় চুরি হয়েছে। অফিসার চায়ে আর একটা চুমুক দিচ্ছিল, কিন্তু চুরির কথা শুনে দুই ভ্রুর মাঝে চিন্তার ভাঁজ তুলে বড় বড় করে তাকালেন আমার দিকে। চুরি? হ্যাঁ। আপনারা আলমারি খোলা দেখেছেন, তার ভিতর দুই সেট গহনার দুইটা খালি খাপ পড়ে আছে। আর আপনারা সন্দেহ করার মতো কিছুই পেলেন না। অফিসার চায়ে শেষ চুমুক দিয়ে বললেন, দেখুন, আপনার আলমারিতে কি আছে তা তো আর আমরা জেনে বসে নেই। আর আলমারির দরজা খোলা ছিল কি খোলা রেখেছিলেন তা আপনাদের ঘরের ব্যাপার, আপনারাই ভালো জানবেন। হ্যাঁ, আমি জানবো। তবে আমার কাছে শুনতেন। আসলে ওই কেসের রহস্যের বেড়াজালে পড়ে ওদিকে খেয়াল দেওয়া হয়ে ওঠেনি। আপনি কি এটা শোনানোর জন্য আমাকে ডাকলেন? আমি চায়ের কাপটা টি টেবিলের উপর রাখা পিরিজে রাখতে রাখতে বললাম, এতটুকু হলে ফোনেই বলতাম। আসল কথায় আসি। আমি ভেবে দেখলাম যে যেহেতু গহনা চুরি হয়েছে শুধু, আর কিছুই না, তার মানে চোর আগে থেকেই জানে আমার ঘরে দুই সেট ভারী স্বর্ণের গহনা আছে। সে গহনা নেওয়ার পর আমার ওয়াইফকে রেপ করে, তারপর হত্যা। যদি অপরিচিত কেউ হতো তাহলে রেপ করে হাত পা বেঁধে মুখে কিছু দিয়ে চলে যেত, যাতে চিল্লাতে না পারে। অফিসার অত্যন্ত মনোযোগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আর মাঝে মাঝে মাথা নাড়াচ্ছেন। আমি আবার বলতে লাগলাম, যেহেতু হত্যা করেছে সেহেতু আমার ওয়াইফ তাকে নিশ্চয়ই চেনে, তাই যাতে প্রমাণ না থাকে সেই জন্য হত্যা করেছে। অফিসার এবার নড়ে চড়ে বসে বললেন, বাহ, আপনি তো ভিতরে ভিতরে ভালোই ইনভেস্টিগেট করছেন দেখছি। আমি আবার বলা শুরু করলাম, তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে এসব কোনো পরিচিত লোক করেছে। আচ্ছা অফিসার, একটা কথা বলুন তো, আপনারা গেটের দারোয়ানকে জেরা করেননি? অফিসার মুখে একটা মুচকি হাসি নিয়ে বললেন, শত শত জটিল কেস সলভ করেছি এই একলা হাতে স্বপ্নিল সাহেব। কি ভাবেন আপনি? এই এসআই সাকিবের চোখ থেকে কিচ্ছু এড়ায় না। আপনি বাসার গেট দিয়ে ঢোকার সময় দারোয়ানকে দেখেছিলেন? আমি একটু ভেবে বললাম, না মানে খেয়াল করিনি। ব্যাগ ট্যাগ ছিল তো কাছে, তাই ওদিকে খেয়াল দেওয়া হয়ে ওঠেনি। ওই বেটাকে তো গতকাল জেলে ভরেছি। অফিসারের মুখে কথাটা শুনেই যেন আমি আকাশ থেকে পড়লাম। চোখ দুটো বড় বড় করে অফিসারের দিকে তাকিয়ে বললাম, মানে কেন? অফিসার মুখে বিজয়ীর হাসি ফুটিয়ে তুলে সোফায় হেলান দিয়ে আরামে বসলেন। পকেট থেকে একটা সিগারেট বের করে দুই ঠোঁটে চেপে ধরলেন। লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে কুণ্ডুলি পাকিয়ে ছেড়ে দিয়ে বললেন, সেই 3 বছরের বাচ্চাটাকে খুন করা হয়নি। মেডিকেল রিপোর্ট বলে লিভার ক্যান্সারে মারা গিয়েছিল বাচ্চাটা, আর লাশটা হসপিটাল থেকে চুরি করে আনা হয়। অফিসারের কথা শুনে আমি শুকনা ঢোক গিললাম। সবকিছু যেন আবার নতুন করে গুলিয়ে যাচ্ছে। চোখে মুখে প্রশ্নের ছাপ নিয়ে বললাম, তাহলে লাশটা এখানে ফেললো কারা? কেনই বা ফেললো? আর দারোয়ানের কি দোষ ছিল? অফিসার নাক দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে পৈশাচিক মুচকে হাসি দিয়ে বললেন, এত উত্তেজিত কেন স্বপ্নিল সাহেব? আগে শান্ত হন। এসআই সাকিব শুধু নামটা মাথায় রাখেন। দারোয়ানকে জেলে ঢুকানো হয়েছে, কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এই দারোয়ানের প্রতি আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। প্রথমে লুট, তারপর মাইশাকে ধর্ষণ, গলা টিপে খুন, আর আমার বাসার পাশে 3 বছরের বাচ্চার লাশ ফেলে রাখার পিছনে কারণ খুঁজতে খুঁজতে ঘুরে ফিরে এই দারোয়ানের কাছে এসে থমকে যাচ্ছে। অফিসার চোখ ছোট করে আমার দিকে চেয়ে সিগারেটের শেষ টান দিয়ে ঠোঁট বাঁকিয়ে বাম দিকে ধোঁয়া ছেড়ে কিছুটা আরামে বসে বললেন, স্বপ্নিল সাহেব, ভাবনার শিখরে আছেন মনে হচ্ছে। আমি মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বললাম, না মানে, আসলে বেশ কিছু ছকে আটকে আছে অফিসার। এই ছক কাটিয়ে সামনে এগুতে পারছি না, ঘুরে ফিরে সেই একই ছকে মিলিত হচ্ছি। অফিসার সিগারেটের জ্বলন্ত ফিল্টারটা সামনে টি টেবিলের উপর রাখা অ্যাশদানিতে চেপে ধরতে ধরতে বললেন, আপনার সেই ছকটা
দারোয়ানে এসেই আটকাচ্ছে। তাই তো, আমি বেশ অবাক হয়ে গেলাম। অফিসার কিভাবে বুঝলো যে আমি দারোয়ানেই আটকে আছি? ওকে নিয়ে তো তেমন কিছু বলা হয়নি। বেশ অবাক হলেও মুখে স্বাভাবিকতা ধরে রেখে বললাম, ঠিক ধরেছেন অফিসার। আমার উত্তর শুনে অফিসারের মুখে পৈশাচিক হাসির রেখা ফুটে উঠল। কথা বলার ভঙ্গিতে সব জানতার ভান করে বললেন, বুঝি স্বপ্নীল সাহেব, এসব করেই তো পেট চলে, আর সরকার চেয়ারে বসিয়েছে। আমি আগের প্রশ্নে ফিরে এলাম, কৌতূহল নিয়ে বললাম, কিন্তু অফিসার, বললেন না তো দারোয়ানকে কেন ধরলেন? আর ওই বাচ্চাকে কে ফেললো? অফিসার সিগারেটের খাপ থেকে আরও একটা সিগারেট বের করে ভ্রু উঁচিয়ে বললেন, চলবে নাকি স্বপ্নীল সাহেব? আমি বললাম, না, আমি আসলে স্মোকিং করি না। আগে টুকটাক খাইতাম, কিন্তু আমার ওয়াইফের কারণে বাদ দিয়েছি। অফিসার আমার কথা কানে না নিয়ে আমার প্রশ্নের জবাবে বললেন, লাস্টটা পোস্টমর্টেম রিপোর্ট বলে যে লিভার ক্যান্সারে বাচ্চাটি মারা যায়। আর বাচ্চাটাকে দেখে পথ শিশু টাইপের মনে হলো। যেহেতু বাচ্চাটা ক্যান্সারে মারা গিয়েছে, তাই শহরের সব কয়টি হসপিটাল প্লাস ক্লিনিকে খোঁজ নিয়ে দেখলাম একটা ছোটোখাটো ক্লিনিক থেকে নাকি একটা শিশুর লাশ চুরি হয়েছে। আমরা ক্লিনিক অথরিটিকে লাশটা দেখালে তারা শনাক্ত করতে পারে। আমি অনেকটা মনোযোগ দিয়ে ওনার কথা শুনছিলাম। এ পর্যন্ত থেমে অফিসার খাপ থেকে বের করা নতুন সিগারেটটা ধরালেন। এক টান দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের করতে করতে আবার বলা শুরু করলেন, আমরা ক্লিনিকের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখি। অথরিটি প্রথমে নানান অজুহাত খাড়া করলেও অবশেষে দেখাতে বাধ্য হয়। দেখলাম ভোর 5টার দিকে হবে হয়তো। অফিসার সময়টা শিওর হওয়ার জন্য অন্য পাশে বসে থাকা কনস্টেবলের দিকে তাকালেন। ওরা সাথে সাথে বলল, জি স্যার, ওই রকম 5টার দিকেই হবে। অফিসার মাথা নাড়িয়ে আবার বলা শুরু করলেন, ওই টাইমে মর্গ থেকে স্ট্রেচারে করে দুজন লোক লাশটা বের করছিল। একজন গড়নে হালকা পাতলা, একটু হাইটে শর্ট হবে, আর অপরজন স্বাস্থ্য বেশ ভালো, মাঝারি গড়ন। ঘন চেকের শার্ট পরা ছিল। ক্লিনিকের সকল স্টাফ নার্সদের ডাকা হলো, কিন্তু চেহারায় কারোর সাথে মিল খেলো না। আমরা ক্লিনিকে ঢুকতেই নাকি একটা স্টাফ বাইরে কাজ দেখিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ফেরেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর ও তার হদিস না পেয়ে তার নাম ঠিকানা নিয়ে ফিরে আসতে হলো। অফিসারের মুখে নাম ঠিকানা শুনতেই বললাম, নাম কি তার? অফিসার সিগারেট মুখে নিয়ে বললেন, খায়রুজ্জামান বশির। আমি মনে মনে এই নামের কাউকে চিনি কিনা খুঁজতে লাগলাম। খুঁজে না পেয়ে হতাশ চোখে চেয়ে বললাম, হ্যাঁ, তারপর বলুন। উনি আবার শুরু করলেন, তারপর সোজা আপনার বিল্ডিংয়ে চলে এলাম। দারোয়ানকে ধরলাম। দারোয়ানকে প্রশ্ন করলাম যে ভোর 5 থেকে 6টার ভিতর কোথায় ছিলি? ও উত্তর দিল, গেটের কাছেই ছিল, কিন্তু লাশ নিয়ে কারো ভিতরে ঢোকার কথা শুনতেই বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করছিল। খাটিয়ে দিলাম এক চর। আমি অফিসারকে এখানে থামিয়ে দিয়ে বললাম, কিন্তু ও যে বানিয়ে বলছে তা কিভাবে বুঝলেন? অফিসার একটা তাচ্ছিল্যের মুচকি হাসি দিয়ে বললেন, বানিয়ে গল্প, কথার মাইট বেছে ধরা খেয়ে যায় স্বপ্নীল সাহেব। এই পোশাকটা এমনি এমনি সরকার পরিয়ে রাখেনি, বুঝলেন? কিন্তু আমি বেশ আগ্রহ নিয়ে, কিন্তু কি অফিসার? উনি উনার নিচের ঠোঁট কামড়ে ধরে বললেন, এগুলো কেউ ওকে শিখিয়ে দিয়েছে মনে হচ্ছে। থানায় নিয়ে 2-4 ঘা দিয়েছিলাম, কিন্তু মুখ খোলেনি বেটা। আমার নাম এসআই সাকিব। কিভাবে মুখ খোলাতে হয় তা আমার জানা আছে। অফিসার একটু অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন। আমি উনার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে বললাম, আমার ওয়াইফ খুন হওয়ার কয়েকদিন পরে ওর কাছে জেরা করেছিলাম, কিন্তু তখনও আমার সাথে বানিয়ে গল্প বলেছে। আর ওর অযৌক্তিক কিছু কথায় আমি তা বুঝতে পারি। আমার কথা শুনে দেখলাম অফিসার আবার কি জানি ভাবতে লাগলেন। এরই মধ্যে উনার ফোনে একটা কল আসে, আর তারপর আমাকে বিদায় দিয়ে উনি হন হন করে চলে যান। আমি ঠায় সোফায় বসে রইলাম। অনেকগুলা প্রশ্ন এই মুহূর্তে মাথার ভিতর চক্কর খাচ্ছে। তার মধ্যে প্রধান দুইটা প্রশ্ন হচ্ছে, দারোয়ানের মুখ বন্ধ রাখতে কেউ এর পিছে কাজ করছে, কিন্তু কে? আর অপরটি হচ্ছে, একটা মৃত বাচ্চাটাকে কেন এখানে ফেলবে, তাও আবার ক্লিনিক থেকে চুরি করে? এতে কার কি লাভ? আমাকে ফাঁসানোর চেষ্টা। এরই মধ্যে আমার ফোনেও কল এলো। টেবিলের উপর থেকে ফোনটা উঠিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি নাইমা। হ্যাঁ নাইমা, বলো। তুমি পৌঁছালে, কিন্তু জানালে না কেন? চিন্তা করার আর কেউ নেই নাকি? হঠাৎ তুমি বলাতে কেমন জানি লাগলো আমার কাছে, কিন্তু ওর এই মিষ্টি অভিযোগের মধ্যে যেন কিছু একটা লুকিয়ে আছে। কি সেটা? আমি কোমল গলায় বললাম, আমি কল দিব ভেবেছিলাম, কিন্তু কি এক কাজে ব্যস্ত হয়ে গিয়ে আর খেয়াল ছিল না নাইমা, সরি। হ্যাঁ, পর করেই দাও এভাবে। একটু রসিকতা করে বললাম, আরে না না, ভুলে গেলে তোমার জন্য জামাই খুঁজে দেবে কে? তোমার আর জামাই খুঁজতে হবে না, আমি কোনো বিয়ে করব না। হুঁ। নাইমার এই মুখ বেঞ্চির আওয়াজটা যেন সুধার মতো লাগলো কানে। বললাম,
আব্বু কান ধরে কবে না জানি বিয়ের পিড়িতে বসায়। বিয়ে করলে একজনকেই করব। কে সেই ভাগ্যবান? তোমারে কেন বলবো? আচ্ছা রাখছি, পরে কথা হবে। নাইমার সাথে টুকটাক মজা মাইশা বেঁচে থাকতেও হতো, কিন্তু এখন আর মন চায় না। কেন জানি নিজের ভিতর অপরাধ কাজ করে। কিন্তু নাইমার আপনি থেকে তুমিতে যাওয়াটা মোটেও সুবিধের ঠেকছে না। হঠাৎ এমন করছে কেন ও? সোফায় কখন যে ঘুমিয়ে গেছি জানি না। কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। চোখ মুছতে মুছতে দরজা খুলে দেখি কাদের ভাই। দেখলাম উনি সেজে গুজে আছেন। ঘুম জড়ানো চোখে বললাম, কি ব্যাপার কাদের ভাই, কই যাচ্ছেন এই সকালে? চলে যাচ্ছি স্বপ্নীল ভাই। উনার কথা শুনে সাথে সাথে ঘুম উধাও হয়ে গেল। অবাক হয়ে বললাম, মানে কোথায় যাচ্ছেন? বাসা ছেড়ে দিয়েছি, অন্য জায়গায় বাসা নিয়েছি। আপনার এই ঘটনার পর আমার নিজেরও খুব ভয় লাগে। জানেনই তো, আপনার ভাবি বাসায় একা থাকে। আমি কিছু একটা বলতে যাব, কিন্তু কাদের ভাই তাড়াহুড়ো দেখিয়ে বললেন, আচ্ছা আসি স্বপ্নিল ভাই, পরে দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে হন হন করে চলে গেল। আমি একটু বাইরে এসে দেখি ট্রাকে সব গোছানো শেষ। বেশ অবাক হলাম। রাতারাতি সব গুটিয়ে কেটে পড়ার মতো লাগলো ব্যাপারটা। কিন্তু ট্রাক নিয়েছে কেন? নিশ্চয়ই দূরে কোথাও বাসা নিয়েছে। আরে, কাদের ভাই কিসের চাকরি করে সেটাই তো জানা হলো না। পাশে বাসা, তাই মুখে মুখে ভালো পরিচয়। বাসায় এসে বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। না খেয়ে না ঘুমিয়ে নিজের হাল অবস্থা দেখছিলাম। ওদিকে চাকরিটাও হয়তো চলে গিয়েছে। এতদিন অ্যাবসেন্ট হলে কি আর থাকে? এমনিতেই এমডি স্যারের একদিনের লেটে অফিস গেলে যে খ্যাসখ্যাসানি শুনতে হয়। আচ্ছা, অফিসার সাকিব যে বলে গেলেন দারোয়ান নাকি বানিয়ে বলছিল, আমার সাথেও এমন করেছে। তাহলে এমন কেউ ওর সাথে রেগুলার কন্ট্যাক্ট রাখে? তাহলে তো দারোয়ানের ফোনের কল লিস্ট চেক করলেই বোঝা যাবে। আমাকে এখনই থানায় যেতে হবে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু বাসায় তো কিছু নাই। খাওয়ারও এখন সময় নাই, দ্রুত থানায় যেতে হবে। থানায় এসআই সাকিবের সামনে বসে আমি একটু আগে জেলের ভিতর দারোয়ানকে দেখে আসলাম। ওকে দেখে মনে হলো ভালোই মারধর পড়েছে ওর উপর। কনস্টেবল 2 কাপ চা এনে দিয়ে গেল। চায়ের কাপটা হাতে নিয়ে অফিসার বললেন, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এই কেসটা নিয়ে বড্ড ঝামেলায় আছি, বুঝলেন? রেপ প্লাস খুন। এতদিন কেন লাগছে? তাই উপর মহল থেকে চাপ আসছে। আমি উৎসুক হয়ে বললাম, আপনার কাজটা সহজ করতে এসেছে অফিসার। উনি ভ্রু কুঁচকে আমার দিকে একটু ঝুঁকে বললেন, কিরকম? দারোয়ান আপনার এবং আমার সাথে বানিয়ে গল্প বলেছে। দেখুন, ও যদি কিছুই না বলতো তাহলে ব্যাপারটা আরো জটিল হতো, কিন্তু ওর হালকা বুদ্ধি সেটা আরো সহজ করে দিয়েছে। অফিসার এমন ভঙ্গিতে তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে ওনার মাথায় কিছুই ঢুকছে না, তবুও চোখ বড় বড় করে আমার কথা শুনছেন মনোযোগ দিয়ে। আমি বলা শুরু করলাম, ওকে নিশ্চয়ই কেউ এমন ধরনের কিছু বলতে বলেছে যাতে ব্যাপারটা আরো জটিল হয়। কিন্তু দারোয়ান কি এত জটিলতা বোঝে? গল্প বানাতে গিয়ে নিজেই গুলিয়ে ফেলে, নিজের ফাঁদে নিজে পা দিয়ে বসে আছে। এখন আসল কথা হচ্ছে, এখানেই স্পষ্ট যে দারোয়ানের হাত আছে। আচ্ছা অফিসার, ওকে গ্রেফতার করার সময় ওর সেল ফোনটা কি পেয়েছিলেন? অফিসার বললেন, হ্যাঁ পেয়েছি। কিছু আননোন নম্বর থেকে বারবার কল আসা রেকর্ড পেয়েছি। নম্বরগুলো রেজিস্ট্রেশন পেপার দেখলাম, সব অজপাড়া গায়ের মানুষের আইডি, ক্লোন করে সিম তোলা। আমি উত্তেজনা নিয়ে বললাম, এই তো, তাহলে একটা চক্রের সাথে ওর হাত আছে, সেটাই স্পষ্ট এখানে। আচ্ছা, নম্বরগুলো কি আপনার কাছে এখন আছে? আমাকে দেওয়া যাবে কি? প্রথমে নম্বর দিতে নাকচ করলেও পরে কি ভেবে দিয়ে দিলেন। নম্বরগুলো আমি টুকে নিলাম। অফিসার বললেন, একটা অদ্ভুত ব্যাপার স্বপ্নিল সাহেব। আমি এক নজরে উনার দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার? দারোয়ানের ফোন কেড়ে নেওয়ার পরে এই 2 দিনে একটা কল পর্যন্ত আসেনি, অথচ ওকে ধরার 20 মিনিট আগেই একটা ইনকামিং কল আসছিল। আমি উনাকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা, ওই 20 মিনিট আগে আপনি কোথায় ছিলেন? অফিসার একটু ভেবে বললেন, আপনার বাসার সামনে। আশেপাশে খুঁজে দেখছিলাম যদি কোনো ক্লু মেলে। আমি বেশ জোরে বললাম, ইয়েস। তাহলে অপরাধী চক্র আপনাদের উপর নজর রাখছে। হয়তো আপনারা কি করছেন সেটা দারোয়ানের কাছে আপডেট নিচ্ছিল। অফিসার টেবিলের উপর পিরিচে রাখা একটা বিস্কুট হাতে নিয়ে চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে পিটিয়ে তো মুখ খোলাতে পারলাম না। ওকে হয়তো মার্ডারের হুমকি দিয়ে রাখছে। মুখ খুললেই খুন করে দেবে। আপনারা তো টুকটাক মায়ের দেবেন মাত্র, এর বেশি তো কিছু না। ও হয়তো জীবনের ভয়ে মার সহ্য করছে। অফিসার মাথা নাড়িয়ে বললেন, আসলেই অনেক সুন্দর একটা কথা বলেছেন স্বপ্নিল সাহেব। আমি চেয়ার ছেড়ে উঠে বললাম, আসি অফিসার, আপডেট কিছু জানলে আমাকে জানিয়েন প্লিজ। বাসায় এসে জামা খুলে প্যান্ট চেঞ্জ করতে গিয়ে
প্যান্টের পকেট থেকে অফিসারের কাছ থেকে নেওয়া নম্বরের কাগজটা বের করলাম। নম্বরগুলো হারিয়ে যেতে পারে বিধায় ডায়েরিতে লিখে রাখলাম। নম্বর লিখতে লিখতে মনে পড়লো, আরে নাইমাকে কল দিয়ে যে থ্রেড দিছে তার নম্বর তো অফিসারকে দেওয়া হলো না। রহস্যের জালে ঘুরপাক খেতে খেতে অন্য কিছু খেয়ালে থাকছে না। মানিব্যাগ থেকে সেই নম্বরের কাগজ বের করে ডায়েরির একই পৃষ্ঠায় লিখে নিলাম। এবার ডায়েরিতে মাত্র লেখা নম্বরগুলো চোখ বুলাতে গিয়ে একটা বিষয় খেয়াল করলাম, 3টা নম্বর 2বার করে লেখা হয়েছে। কি অদ্ভুত! 2বার লিখলাম কিভাবে 1 নম্বর? এবার অফিসারের কাছ থেকে নেওয়া নম্বরের কাগজ আর নাইমার কাছ থেকে নেওয়া নম্বর আর অফিসারের কাছ থেকে নেওয়া নম্বরের মধ্যে 3টা নম্বর মিল থাকাটা যেন আমার কাছে অলৌকিকতার মতো লাগলো। নিজের ভিতর উত্তেজনা বেড়ে গেল। তার মানে দারোয়ানকে যে কল দেয় আর নাইমাকে যে কল দিয়েছিল সেটা একই ব্যক্তি। নাইমার দেওয়া নম্বরের কাগজটা হাতে নিয়ে দেখলাম সেখানে 4টা নম্বর লেখা। তার মধ্যে থেকে উপরের 2টা আর নিচেরটা এই 3টা নম্বরের মিল, কিন্তু আর একটা নম্বর, এই নম্বরটা তো অমিল। অমিল নম্বরটা কলম দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে রাখলাম আর একটা কাগজের টুকরায় নম্বরটা টুকে নিয়ে কাগজটা মানিব্যাগে ঢুকিয়ে রাখলাম। প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে আর সেই সাথে উত্তেজনার শিখরে কেন জানি মনে হতে লাগলো নাইমার দেওয়া এই অমিল নাম্বারটাই হয়তো সকল রহস্যের সমাধান এনে দেবে। আচ্ছা, অফিসারের দেওয়া নম্বরগুলো তো উনি ট্র্যাকিংয়ে রেখেছেন, এখনও অবধি তো সেই নম্বরগুলো ওপেন হলো না। এই অমিল নম্বরটাও ট্র্যাকিংয়ে রাখতে হবে। মাত্র তো থানা থেকে আসলাম, আবার থানায় যাব। আগে অফিসারকে ফোন দেওয়া দরকার, উনি আবার বাইরে বের হয়েছেন কিনা। ফোন দিয়ে শুনলাম উনি থানাতেই আছেন। আমি আবারও তাড়াহুড়ো করে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। জেলখানা হয়ে আসার সময় দেখলাম দারোয়ান 2 দেওয়ালের জয়েনিংয়ের মাঝে হেলান দিয়ে মাথাটা দেওয়ালে ঠেকিয়ে সিলিংয়ের দিকে চেয়ে বসে আছে। ও হয়তো ভাবছে আমার কি দোষ, গরিব হওয়াটাই কি আমার দোষ? আজ টাকার অভাবে পড়ে লোকের বাসায় দারোয়ানের চাকরি নিতে হয়েছে, আর এই টাকার জন্যই আজ আমি এখানে। হয়তো জীবনের প্রতি চরম ঘৃণা 2 চোখ দিয়ে ছুঁড়ে মারছে জেলখানার সেলিংয়ে। আমি আর দাঁড়ালাম না। অফিসারের রুমের দরজার সামনে আসতেই অফিসারের চোখে চোখ পড়ল। উনি অনেকটা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন। কেসের আসামি এখনো ধরতে না পারায় উপর মহলের চাপ খেয়ে হয়তো উনার এই অবস্থা। উনার কষ্টের আগুনে পানি ঢেলে বললাম, অফিসার, কেসটা হয়তো সলভ হতে যাচ্ছে। উনি আমার দিকে ফিরে কথাটা এমনভাবে শুনলেন যেন আমার দিকে উনার কোনো মনোযোগ নেই। বেশ শান্ত গলায় অফিসার বললেন, কি ব্যাপার স্বপ্নিল সাহেব, দাঁড়িয়ে কেন? বসার কথা কি বলা লাগবে? আমি পকেট থেকে মানিব্যাগ বের করতে করতে বললাম, বসতে আসিনি অফিসার, একটা কাজে এসেছি। বলুন কি করতে পারি আপনার জন্য? আমি মানিব্যাগ থেকে সেই অমিল নম্বরের কাগজের টুকরাটা উনার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নম্বরটা একটু ট্র্যাকিংয়ে রাখতে হবে অফিসার। অফিসার ভ্রু কুঁচকে বেশ কৌতূহলের সাথে কাগজটার দিকে তাকালেন। বললেন, কিসের নম্বর এটা? আমি কণ্ঠে ভরসা ভাব ফুটিয়ে তুলে বললাম, এই কেসের রহস্যের নতুন একটা দ্বার উন্মোচিত হতে পারে এই নম্বর দিয়ে অফিসার। অফিসার আমার দিকে এমনভাবে তাকালেন যেন উনার মাথায় কিছুই ঢুকছে না। আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য বললাম, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম অফিসার। আমার শালিকা নাইমার ফোনে একজন বিভিন্ন নম্বর থেকে ফোন করে আলাপ জমাতে চায়। এক পর্যায়ে নাইমার রিয়্যাক্ট করলে তাকে থ্রেট দেয়, এই বলে যে তোর বড় আপুর মতো কিন্তু রেপ করে খুন করব। আমি সেদিন শ্বশুরবাড়ি গেছিলাম মূলত এই কারণে। অফিসার কপালে চিন্তার রেখা ফুটিয়ে তুলে বললেন, কিন্তু সে তো এমন কেউ হতে পারে যে ওর আপুর মৃত্যু কিভাবে হয়েছে সেটা জানে, তাই সেটা বলে ভয় দেখাচ্ছে। এটার সাথে এই কেস সলভ হওয়ার মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক আছে অফিসার, তার জন্যই তো আবার থানায় আসতে হলো। এই বলে সামনের চেয়ারের পিছনের অংশে 2 হাত দিয়ে চেপে শরীরের কিছুটা ভর দিলাম। এটা অফিসার লক্ষ্য করে বললেন, আপনি কি বসবেন না বলে বাসা থেকে পণ করে এসেছেন নাকি? বসুন বসুন, আমি চা দিতে বলি। এই বলে উনি 2 কাপ চা আনতে বললেন। আমি বসলাম। অফিসার 2 হাত টেবিলের উপর রেখে বললেন, হ্যাঁ বলুন। তারপর আমি অনেকটা শান্ত গলায় বলা শুরু করলাম, আমি শ্বশুরবাড়ি গিয়ে শালিকার কাছ থেকে ওকে যে কল করে থ্রেট দিয়েছে তার নম্বর নিয়ে এসেছিলাম আপনার কাছে দিয়ে ট্র্যাকিংয়ে দেব বলে। কিন্তু আমার খেয়ালে ছিল না এরই মধ্যে চা হাজির। অফিসার চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, তারপর তারপর আমি আপনার কাছ থেকে যে 3টা নম্বর নিয়ে গেছিলাম না, সেই 3টা নম্বরের সাথে আমার শালিকার দেওয়া নম্বর মিলে যায়। অফিসার চায়ে চুমুক দিতে যাবে এমন সময় আমার এই কথা শুনে কাপ নামিয়ে চোখ বড় বড় করে বললেন, কি? আপনি ভালোভাবে মিলিয়ে দেখেছেন তো? কই দেখি আমি। আমি কাগজ 2টা উনার সামনে মেলে ধরলাম। উনি মিলিয়ে দেখছেন আর তার উত্তেজনা যেন
ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একটা নম্বরে উনার ডান হাতের তর্জনীর আঙ্গুল রেখে বললেন, এই নম্বরটা তো মেলে না স্বপ্নীল সাহেব, ওই নম্বরটা নিয়েই তো আপনার কাছে হাজির অফিসার। অফিসার সাথে সাথে উঠে দাঁড়িয়ে কাগজগুলো হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, একটু বসেন, আমি এখনই আসছি। কিছুক্ষণ পরে এসে উনার চেয়ারে আরাম করে বসে বললেন, নম্বরটা ট্র্যাকিংয়ে রেখেছি, দেখা যাক কোনো রেসপন্স পাই কিনা। আমি অফিসারের দিকে ঝুঁকে বললাম, আমি নিশ্চিত অফিসার, এটাই সেই খুনি। 2 দিন হয়ে গেল, কিন্তু থানা থেকে কোনো খবর পেলাম না। ওদিকে দারোয়ান জেলে বন্দি, এত টর্চার করেও মুখ খোলাতে পারছে না। মাথাটা ঝিমঝিম করছে। ডাইনিং টেবিলের উপর 2 হাত ভাঁজ করে তার উপর মাথা রেখে আমার মাইশার সাথে কত রকম স্মৃতি মনে করছিলাম। ঠোঁটে লবণাক্ত স্বাদ পেলাম। খেয়াল করে দেখলাম চোখের জল মুখ গড়িয়ে ঠোঁটের উপর এসে পড়ছে। হাতের উল্টা পিঠ দিয়ে পানি মুছে দিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কে এলো ওই দুপুরে? বেসিনে গিয়ে মুখটা ধুয়ে এসে দরজা খুলতেই অবাক আমি। নাইমা আর আমার শাশুড়ি মা হাজির। নাইমাকে দেখে মনে হচ্ছে যেন ঈদের চাঁদ দেখছে। হাস্যোজ্জ্বল মুখে বলল, কেমন আছেন দুলাভাই? আমি মাথা দুলিয়ে আমার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, কেমন আছেন আম্মা? আসেন, ভিতরে আসেন প্লিজ। উনাদের ভিতরে পাঠিয়ে আমি উনাদের ব্যাগ নিয়ে পিছন পিছন এলাম। শাশুমা ভিতরে ঢুকে চারিদিকে দৃষ্টি দিলেন। উনার দিকে তাকিয়ে দেখি উনার চোখে পানি। উনি কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় বললেন, আমি দেখতে পাচ্ছি আমার মাইশা যেন আমার চোখের সামনে ঘুরছে। উনার কথা শুনেই আমার চোখে পানি চলে এলো। এই বাসার সকল জিনিসে যেন মাইশা মিশে আছে। বাসাটা আজ খা খা করছে। সাহারার মরুভূমির মাঝে যেন আমি এক পথহারা আগন্তুক। জীবনের সব কিছু আজ ধোঁয়াশা হয়ে গেল। একটা দীর্ঘ শ্বাস ফেলে উনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। সোফায় উনাকে বসিয়ে নাইমাকে বসতে বলবো, কিন্তু ও এখানে নেই। কোথায় গেল মেয়েটা? ওনাদের জন্য নাস্তা রেডি করতে রান্নাঘরে গিয়ে দেখি নাইমা এখানে, ও নাস্তা বানাচ্ছে। আমি ভিতরে না ঢুকে দরজার দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছি। সংসার গোছানোর দায়িত্বপূর্ণ ক্ষমতাটা যেন সৃষ্টিকর্তা নারীদের মাঝে নিজ হাতে দিয়ে দিয়েছেন। অগোছালো রান্নাঘরটা মুহূর্তেই গুছিয়ে ফেললো নাইমা। পিছু ফিরতেই দেখে আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে। ও আমাকে দেখে একটু লজ্জা পেল। একটু মুচকি হাসি দিয়ে সামনে ফিরে আবার নিজের কাজ করতে লাগলো। আমি ধীরে ধীরে পাশে গিয়ে আলতো গলায় বললাম, তোমার আপু যাওয়ার পর থেকে সব কিছু এলোমেলো হয়ে আছে। নাইমা নাস্তার ট্রেতে রেডি করতে করতে বলল, আপু রেখে যাওয়ার সংসার না হয় আমি গুছিয়ে নিলাম। নাইমার কথার মাঝের অব্যক্ত কথা আমি বুঝে ফেললাম। ও কি চায় আজ যেন পরিষ্কার। কিন্তু এটা সম্ভব না। নিজের সব কিছু যে আমি মাইশাকে দিয়েছি, সেই আমি কিভাবে অন্যজনকে দেব? নাইমার কথার উত্তরে কি বলবো আমি অনেক ভেবেও খুঁজে পেলাম না। আচমকা নাইমা ঘুরে আমার একেবারে কাছে চলে এলো। আমি ঘাবড়ে গেলাম। নাইমা আমার চোখে চোখ রেখে বলল, কি দেবে আমাকে নতুন করে সংসারটা সাজাতে? নাইমাকে দেখে মনে হচ্ছে এই আমার মাইশা। আমার মাইশা যেন ওর মাঝে ভর করেছে। 2 বোনের মাঝে কি মিল! আমাকে যেন হ্যালোসিনেট করে ফেলেছে নাইমা। আমি ইতস্তত করে কিছু বলতে যাব, তখনই পায়ের শব্দ পেলাম। সাথে সাথে আমি দূরে সরে গেলাম। একটু বাদেই শাশুড়ি মা প্রবেশ করলেন। উনার 2 চোখ কান্নার জল মাখা, লাল হয়ে উঠেছে। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। শাশুমাকে বললাম, আপনি আবার কষ্ট করে রান্নাঘরে এলেন কেন? অনেক জার্নি করেছেন, একটু রেস্ট করেন। নাস্তা রেডি করেছে নাইমা। শাশুমা নাইমার কথা শুনে বেশ অবাক হলেন। যে মেয়ে বাসায় 1 গ্লাস পানি ঢেলে খায় না, সে জার্নি করে এসেই নাস্তা রেডি করে ফেলেছে। আমি বুঝতে পারলাম ওনার অবাক হওয়ার কারণ। মেয়েরা যেটা মন থেকে চায় সেটার জন্য নিজেকে বিলিয়ে দিতে কোনো পিছুটান অনুভব করে না। নাইমাকে দেখলে সেটা বোঝা যাচ্ছে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি অফিসারের নম্বর। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসলাম। ফোন রিসিভ করে উত্তেজনার সাথে বললাম, হ্যাঁ অফিসার, বলেন। একটা ভালো খবর আছে। কথাটা শুনেই আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। শুকনা ঢোক গিলে বললাম, কি ভালো খবর অফিসার? আপনার দেওয়া নম্বরটা থেকে সেই অমিল নম্বরটাই রেসপন্স করেছে। আমরা ট্র্যাকিং করে স্থান ঠিকানা সব নিয়ে ফেলেছি। আপনি দ্রুত থানায় আসেন, একসাথেই যাব। আমি ফোন রেখে দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে বললাম, মাইশার খুনের আসামির সন্ধান মিলেছে। আমাকে এখনই থানায় যেতে হবে। আপনারা রেস্ট করেন, আমি কাজ মিটিয়ে দ্রুত আসছি। এই বলি এক মুহূর্ত দেরি না করে যে পোশাকে ছিলাম সেই পোশাকেই পাগলের মতো ছুটে গেলাম। একটা অটো নিয়ে থানায় গিয়ে দেখি অফিসার গাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি দ্রুত গাড়িতে উঠে পড়লাম। ঠিকানা অনুযায়ী গাড়ি যেতে লাগলো। এখন পুলিশ ল্যাপটপ নিয়ে নম্বরটার অবস্থান ফলো করে যাচ্ছেন। আমার বুকের ধরপড়ানি ক্রমশ বাড়ছে।
প্রত্যেকটা হৃদস্পন্দন আমি স্পষ্ট বুঝতে পারছি। শহরের প্রায় পাশে এসে একটা গলির সামনে গাড়ি থামলো। এই গলি দিয়ে গাড়ি ঢুকতে পারবে না। আমাদের গাড়ির পিছনে আরও একটা পুলিশের গাড়ি। বেশ 10-15 জনের মতো কনস্টেবল এসেছে। অফিসারের নির্দেশে সবাই সবার অবস্থান নিয়ে নিল। খুব দ্রুত যেতে হবে। সিমটা অফ করলেই এই গলির মাঝে সব হারিয়ে যাবে। বেশ কিছু দূর যেয়ে একটা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়াতে বললেন অফিসার। উনি আছেন সাধারণ পোশাকে। এই বিল্ডিং হতেই সিগন্যাল পাওয়া যাচ্ছে। অফিসার সব কনস্টেবলদের বাড়ির চারপাশ ঘেরাও করতে বললেন। আমি অফিসার সাকিব আর 4 জন কনস্টেবল বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উপরে উঠছি। একজন ল্যাপটপ ধরে আছে। সিগন্যাল থেকে আমরা 4-5 মিটার দূরে। 3 তলায় উঠেই দেখি সিগন্যাল একদম নিকটে। 3 তলায় 2টা অ্যাপার্টমেন্ট। একটাতে তালা ঝুলছে আর একটা খোলা। ব্যাপারটা আরো সহজ হয়ে গেল। কনস্টেবলদের একটু গা ঢাকা দিতে বললেন অফিসার। সাধারণ পোশাকে আমি আর অফিসার। আমি কাঁপা কাঁপা হাতে কলিং বেলের সুইচ চাপলাম। কয়েকবার চাপলাম। সবাই সবার পজিশনে রেডি। অফিসার তার হ্যান্ড গানে হাত দিয়ে আসেন। দরজা খোলার শব্দ পেলাম। দরজা খুলতেই যাকে দেখলাম তাতে আমি আর অফিসার যেন 220 ভোল্টের ধাক্কা খেলাম। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কিভাবে সম্ভব? কাদের ভাই। কাদের ভাই আমাদের দেখে ভিমরি খেলেন। সাথে সাথে 2 জন কনস্টেবল কাদের ভাইয়ের দিকে রাইফেল তাক করলো। আর একজন কনস্টেবল ভিতরে গিয়ে কাদের ভাইয়ের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। কাদের ভাই বিস্ময়ের সাথে বললেন, কি ব্যাপার? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসারের মুখে সেই পৈশাচিক হাসি। অফিসার তাচ্ছিল্যের স্বরে বললেন, সবই বুঝতে পারবেন কাদের সাহেব। খুব ঘুরিয়েছেন আমাদের। এতদিনের ঘুম হারাম করে দিয়েছেন। ল্যাপটপ হাতে আর একজন কনস্টেবল ভিতরে ঢুকেই দেখে সিগন্যাল থেকে হাফ মিটার দূরে কাদের। ভাবি ঘর থেকে বাইরে এসে চমকে গেলেন। ভাবি চিল্লিয়ে বলল, এসব কি? আপনারাও কি ধরছেন কেন? অফিসার বললেন, কেন ধরছি তা একটু পরেই টের পাবেন। এই বলে অফিসার সেই নম্বরটা কাদের ভাবিকে দেখিয়ে বললেন, দেখুন তো এই নম্বর চিনতে পারেন কিনা। ভাবি মনোযোগ দিয়ে দেখে বলল, হ্যাঁ, এই সিমটা ওয়ারড্রপে পড়ে থাকতে দেখে আজই অন করলাম। ভাবির মুখে এই কথা শুনেই কাদের ভাই ভাবির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। ভাবি বললেন, কেন? এই নম্বরে কি? অফিসার আবার একটা পৈশাচিক হাসি হেসে বললেন, আপনি কি জানেন আপনার স্বামী একজন খুনি, একজন ধর্ষক? অফিসারের মুখে নিজের স্বামীর নামে সব শুনে রেগে গিয়ে ভাবি বললেন, কি সব উল্টাপাল্টা বলছেন আপনি? ওদিকে কনস্টেবল ঘর থেকে ফোনটা নিয়ে এসে বলল, স্যার, এতেই সেই সেম। অফিসার এবার ভাবিকে বললেন, এখন আমাদের যেতে হবে। বিস্তারিত থানায় এসে শুনে যাবেন। কাদের ভাইকে পিঠ মুড়িয়ে চেয়ারের সাথে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে এলো। এদিকে নাইমা ফোন দিয়েই যাচ্ছে। আমি এখন থানায়। একটু সাইডে এসে ফোন রিসিভ করতে নাইমা উত্তেজিত হয়ে বলল, কি ব্যাপার? এতবার ফোন নিচ্ছি, দেখো না? কোথায় তুমি? খুনি কি ধরা পড়ে গেছে? নাইমার বলার ভঙ্গি দেখে মনে হলো আমি ওর হাজবেন্ড। কিছু না হতেই মেয়েটা যেন সব অধিকার নিয়ে বসে আছে। আমি বললাম, খুনি ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ব্যস্ত আছি, ফোন রাখো। এই বলে কেটে দিলাম। জেলের ভিতর জিজ্ঞাসাবাদের ওখানে যেয়ে দেখি কাদের ভাইয়ের মুখে 5 আঙ্গুলের দাগ পড়ে আছে। মাত্রই হয়তো অফিসারের শটান হাতের থাপ্পড় খেয়েছে। কাদের ভাইয়ের গোলগাল মুখে তা ভালোই লেগেছে মনে হচ্ছে। দেখলাম পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল এক মোটা তেল মাখানো লাঠি নিয়ে কাদের ভাইয়ের ডান বাহুতে সজোরে বাড়ি কষল। কাদের ভাই চিৎকার দিয়ে উঠে বলল, আমি বলছি, এখন লুকিয়ে আর কি হবে? মারতে নিষেধ করেন প্লিজ। অফিসার রক্তচক্ষু নিয়ে বললেন, হ্যাঁ বল। আবার দারোয়ানের মতো বানিয়ে গল্প বলিস না। একটা হাড় কিন্তু আস্তে রাখবো না। আমি অফিসারের দিকে তাকিয়ে রইলাম। শান্ত স্বভাবের মানুষটার এরূপ বাঘ হয়ে যাওয়া দেখছি। কাদের ভাই বলা শুরু করলেন, আসলে আমি ভাবিকে মারতে চাইনি। আমি গহনাগুলো লুট করতে চেয়েছিলাম। আমার সাথে দারোয়ান আর একজন ছিল। আমি ভাবির গলায় ছুরি ধরে আলমারির চাবি নেই। গহনা নেওয়ার সময় ভাবি চিল্লাচিল্লি করছিল। তাই দারোয়ান মুখ চেপে ধরে আর রেপ দারোয়ানই করে। এই শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। ইচ্ছে করলো দারোয়ানকে খুন করে আসি। অফিসার কড়া গলায় বললেন, তাহলে খুন করলো কে? রেপ করার সময় গলা মুখ একসাথে চেপে ধরাতেই দম আটকে মারা যায়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কনস্টেবলের হাত থেকে লাঠিটা নিয়ে পাশে বসিয়ে রাখা দারোয়ানকে ইচ্ছামতো পেটানো শুরু করলাম। অফিসার প্রথমে কিছু বললেন না। এক পর্যায়ে আমাকে থামতে বললেন। আমি উনার কথা শুনলাম না। আজ মেরেই ফেলবো একে। 2 কনস্টেবল আমাকে সরিয়ে নিয়ে লাঠি নিয়ে নিল। ওই রাগে রাগে কাদের ভাইয়ের মুখে 4-5টা থাপ্পড় দিলাম। এ পর্যায়ে অফিসার আমার কাঁধে হাত রেখে বললেন, শান্ত হন স্বপ্নিল ভাই।
আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এটা থানা। আমি উনার কথায় সরে এসে বাইরে তাকাতেই দেখি নাইমা আর আমার শাশুমা দাঁড়িয়ে দেখছিল। দেখলাম দুজনের চোখেই পানি। অফিসার আবার প্রশ্ন করলেন, কাদের ভাইকে? আর বল, বেলকুনির গ্রিল কাটলো কে? গ্রিল আসলে অনেক আগে কেটে রাখা। স্বপ্নিল ভাই আর ভাবি বেড়াতে গেলে তখন কাটা। তো গ্রিল কেন কাটলি? গ্রিল কাটছিলাম কারণ প্রথমে ভেবেছিলাম যে এই গ্রিল কেটে তারপর জানালার গ্রিল কেটে চুরি করব। প্রথম দিনে বাইরের গ্রিল কাটি, আর দ্বিতীয় দিনে ওনারা বাসায় ফিরে আসেন। বলে আর হয়নি। আর এই 3 বছরে বাচ্চার লাশ কেন ফেললি? ওটা আসলে স্বপ্নিল ভাইকে ফাঁসানোর জন্য। আর এই কেস যেন কোনো সমাধানে না আসে তাই। অফিসার কাদের ভাইয়ের মুখোমুখি যে বললেন, বাহ, ভালোই চাল চেলেছিস দেখছি। আমি কাদের ভাইয়ের চুলের মুঠি ধরে বললাম, আমার শালিকার নম্বর কোথায় পেলি? কাদের ভাই আতঙ্কের সাথে বললেন, ভাবির মোবাইল থেকে। শোনা মাত্রই আরও 2টা থাপ্পড় বসালাম। আবার জিজ্ঞেস করলাম, আমার ঘরে যে 2 সেট গহনা আছে তুই কিভাবে জানলি? আমার ওয়াইফ ভাবির কাছ থেকে একটা অনুষ্ঠানে যাবার জন্য একটা নেকলেস চেয়ে নেয়। ভাবি আমার ওয়াইফের সাথে গল্প করে, আর সেই সুবাদেই জানতে পারি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। 2 দিন প্রায় না খেয়ে আর এত উত্তেজনায় আমার মাথা ঘুরে চোখে ঝাপসা দেখা শুরু করলাম। আমার জ্ঞান ফিরতেই দেখি নাইমা আমার মাথায় পানি ঢালছে। আমি একটু চেয়ে আবার চোখ বন্ধ করলাম। একদিন পরেই সুস্থ হয়ে উঠলাম। পরে জানতে পারলাম কাদের ভাই দারোয়ান আর একজনকে কোর্টে চালান করা হয়েছে। অফিসার সাকিব আমাকে দেখে গেলেন। বন্ধুত্ব শুরু হলো ওনার সাথে। আর এদিকে নাইমা আমার পিছে পড়েই আছে। সমাপ্ত।